বাসর ঘরে বসে নিজের জীবনের অঙ্ক কষতে লাগলো সপ্তদশী এক কন্যা। অন্যদের বাসর ঘর যেমন নানা রঙের ফুল দিয়ে সাজানো থাকে, এই বাসর ঘর তেমন সাজানো নেই। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সপ্তদশীর শত শত অভিযোগ জমা হয়ে গেছে পরিবারের উপর। কেন তার জীবনটাকে এভাবে নরক বানিয়ে দিল সবাই মিলে। বিয়ের আসর থেকে বর পালিয়েছে শুনে খুশি হয়েছিল, কিন্তু কে জানতো শেষে না হওয়া ভাসুরের গলায় সবাই মিলে তাকে ঝুলিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজার লক করার আওয়াজ হলো। বুঝতে বাকি রইল না রুমিকেও এসেছে। সপ্তদশী নিজেকে আরেকটু গুটিয়ে নিল। এসির শীতল হাওয়ার মাঝে তার হাত দুটো ঘেমে পিচ্ছিল হয়ে যাচ্ছিল। সপ্তদশী নিচের দিকে তাকিয়ে থাকলেও সামনে কারো উপস্থিতি বেশ বুঝতে পারছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলল, ফ্রেশ হয়ে এসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। চুপচাপ নীরবতা, কেউ কিছু বলছে না। হঠাৎ ব্যক্তিটি আবার বলে উঠল, একটা কথা বারবার বলা উৎস উৎস যাওয়া পছন্দ করে না, জলদি ফ্রেশ হয়ে এসো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? সপ্তদশী বুঝলো সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির নাম যাওয়াত। তারপর কাপা গলায় বলল, রূপকথা। উৎস গম্ভীরভাবে বলল, কেউ নাম জিজ্ঞাসা করলে পুরো নাম বলতে হয়, পুরো নাম বলো। রূপকথা আহসান। যাও, ফ্রেশ হয়ে এসো। রূপকথা বিছানা থেকে নামতে গিয়ে লেহেঙ্গার সাথে পা বেঁধে ধপাস করে টাইলসে পড়ে গেল। তার পড়ে যাওয়াটা উৎস দেখেও দেখলো না। উৎস একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে অন্য রুমে চলে গেল। এটা দেখে রূপকথার চোখে পানি জমে গেল। লোকটা তো চাইলে তাকে উঠতে সাহায্য করতে পারতো, কিন্তু সাহায্য করলো না। এত পাষাণ মানুষও হয় বুঝি। নিয়তি তাকে এই কোথায় এনে ফেলো। কোমরে আর হাঁটুতে ভীষণ ব্যথা পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উঠে লাগেজ থেকে একটা নীল জামদানি শাড়ির সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করলো। শুনেছে বাবার কাছে মেয়েরা চোখের মণি হয়। তাহলে রূপকথার কেন বাবার গলার কাটা হলো? তার বাবা শরীফ আহসান বৃদ্ধ মায়ের খুশিটাই দেখলো, কিন্তু ছোট্ট মেয়ের খুশিটা কেন দেখতে চাইলো না? কেন দেখলো না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে রূপকথা কান্নায় ভেঙে পড়লো। শাওয়ার নিয়ে আহ, ফটাফট আর ব্লাউজ পরলো, হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। ওয়াশরুমে তাকেই রাখা ছিল হেয়ার ড্রায়ার। ওয়াশরুম পড়লে শাড়ি টাইলসের পানি দিয়ে ভিজে গেল। তাই ওয়াশরুমের দরজা খুলে দেখে নিল রুমে কেউ আছে কিনা। দেখলো কেউ নেই। কেউ নেই দেখে রূপকথার শাড়িটা হাতে নিয়ে বেরিয়ে এলো। শাড়ির প্রতি সে অন্যরকম একটা টান অনুভব করে। ছোট থেকে শাড়ি পরতে ভালোবাসতো। নিজেকে নিজে খুব ভালো শাড়ি পরতে পারে। ঝটপট করে শাড়িটা পরে নিল। বুকের উপরে থাকে এলোমেলো আঁচলটা হাতে নিয়ে যেই না ঠিক করতে যাবে অমনি পেছনে চোখ যেতে চমকে উঠল। দেখলো উৎস হাতে কফি নিয়ে বারান্দায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথা ভাবতে লাগলো, রুমে কবে আসলো এই লোক? মান সম্মান ধুলোয় মিশে গেল। রূপকথার লজ্জায় কান্না চলে আসলো। তার সঙ্গে কেন এসব হয়? উৎস রুমে এসে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, বিছানায় বসো, আমি আসছি। বিছানায় কেন বসতে বললো? এটাই ভাবছিল রূপকথা। হঠাৎ মনে পড়লো উৎস বলেছিল একটা কথা বারবার বলা পছন্দ করে না, তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে বসে পড়ল। উৎস কফির কাপ দুটো বিছানার পাশে টি টেবিলে রেখে বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলো। রূপকথা আর উৎসের মাঝে এখন হয়তো 2.5 হাত, তার থেকে একটু কম বেশি দূরত্ব বিদ্যমান। উৎস জিজ্ঞাসা করলো, আমার নাম তো নিশ্চয় এতক্ষণ জেনে গেছো। সম্পর্কে তোমার ভাষ্য হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির চাপে বড় হয়ে গেলাম। আমি শিওর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। এবার আমি আমার সম্পর্কে বলবো আর তুমি শুনবে। এরপর উৎস থেমে আবারও বলল, তুমি শুনলে হয়তো অবাক হবে, আমি আগেও একটা বিয়ে করেছিলাম। এই কথা শুনে রূপকথার দম আটকে আসলো। শেষে কিনা তার বাবা তাকে একটা ডিভোর্স ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। উৎস বলতে লাগলো, আমার আগের ওয়াইফের নাম ছিল ইসমা জাহান। তার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। 6 মাসে একটা নাটকীয় সংসার ছিল আমাদের। আমাদের কোনো প্রেমালাপ হয়নি, কখনো একে অপরকে ছুঁয়ে দেখা হয়নি। ইসমা ওর পরিবারের চাপে পরে আমাকে বিয়ে করেছিল। বিয়ের দিন রাতে জানলাম ওর বয়ফ্রেন্ড আছে।
তারা একে অপরকে ভালোবাসে। ছেলেটা কোনো অংশে ইসমার থেকে কম ছিল না। তাও ইসমার বাবা জেদ করে ইসমাকে আমার কাছে বিয়ে দিল। মাঝখানে বলি পাঠা হলাম আমি। এরপর 6 মাস কোনোভাবে কাটিয়ে ওকে ডিভোর্স দিলাম, ওর বয়ফ্রেন্ডের হাতে তুলে দিলাম। আগের থেকে আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছে ছিল না। শেষে মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করে। ইসমাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু সংসার করতে পারিনি, রিজিকে ছিল না। এরপর বিয়ে শাদী থেকে আরও মন উঠে গেল। জীবনটাকে কাজের মধ্যে সীমাবদ্ধ করলাম। আগেও তেমন একটা মিশুক স্বভাবের ছিলাম না। এই ঘটনার পর থেকে পরিবারকে আরও সময় দেওয়া কমিয়ে দিলাম, কারণ পরিবারের জন্য আমার জীবনে এত কিছু হয়েছিল। বিয়ে শাদী আর জীবনে করব এটা ভাবিনি, কিন্তু নিয়তির লিখন খণ্ডাতে পারে কে? যা হওয়ার সেটাই হলো। আমার কুলাঙ্গার ভাইয়ের জন্য সব কিছু এলোমেলো হয়ে যায়। তোমার মতো পিচ্চি একটা মেয়েকে জীবন ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাকে কাজে লাগানো হয়। মাঝখান দিয়ে আমার আর তোমার বয়সের পার্থক্যটা কেউ দেখলো না। রূপকথার খুব জানতে ইচ্ছে করলো উৎসের বয়স কত, তাই কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো, বয়স কত আপনার? অনুমান করো কত হতে পারে? 25-26? আমার বয়স এত কম হলে যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল তার বয়স কত? কি জানি, বুঝতে পারছি না। আপনি বলে দিন। আমাকে দেখে কিভাবে তোমার 25-26 বছর বয়সী তরুণ মনে হলো আমি জানি না, তবে আমার বয়স এতটাও কম না। আমি যখন ইসমাকে বিয়ে করি তখন আমার বয়স 27। আমাদের বিয়ের আর ডিভোর্সে আজকে 9 বছর হতে চলল। এবার হিসাব করে আমার বয়স কত? উৎসর বয়স হিসাব করে রূপকথার চোখ ছানাবড়া হয়ে গেল। মুখ ফুটে বলে উঠল, কি? আপনার বয়স 36 বছর? বোঝাই যায় না। কে বলেছে বোঝা যায় না? তুমি পিচ্চি বলে বুঝতে পারছো না। না, সত্যি মাথা ছুঁয়ে বলছি। আচ্ছা বুঝেছি, শোনো, আমি খুব ভালো মানিয়ে নিতে জানি। যে কোনো কিছু খুব সহজে সমাধান করতে আমার ভালো লাগে। এই সম্পর্ক নিয়ে তুমি যা চাইবে তাই হবে। তোমার কোনো কিছুতে আমি কোনো প্রকার বাধা দিব না, এই বিশ্বাসটা তুমি আমার উপর রাখতে পারো। এবার তোমার সম্পর্কে বলো। আমি তো কিছুই জানি না তোমার সম্পর্কে। এমনি কি তোমার নাম পর্যন্ত একটু আগে জানলাম। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করল, আমার নাম রূপকথা হাসান, বাসা ঢাকা গুলশান 1-এ। নিজেদের ফ্ল্যাটে থাকি। বাবা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমি ওই কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী। আমার একটা বড় ভাই আছে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাসায় আমরা 5 জন থাকি, মানে থাকতাম আর কি। আমি, ভাইয়া, মা, বাবা, দাদি। রূপকথা কথা একটানা কথাগুলো বলে একটু থামলো, তারপর মন খারাপ করে বলল, জানেন, আমার পরিবারে খুব সুন্দর ছিল। তারপর হঠাৎ একদিন দাদির ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে আমাদের সব এলোমেলো হয়ে গেল। সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য, আমার জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। তারা অবশ্য সফল হয়েছে, তারা পেরেছে। ভাই আর মা প্রথমে বিয়েতে অমত করলো, পরে তারাও বাবার কথায় রাজি হয়ে গেল। এরপর আর কি, সব কিছুই তো দেখছেন। শেষ কথাগুলো রূপকথা কান্না করে দিল। তার সুন্দর জীবনটা কীভাবে নষ্ট হয়ে গেছে। রূপকথার বলা প্রতিটি বাক্য উৎস খুব মনোযোগ দিয়ে শুনল। মেয়েটার প্রতি খানিক মায়া হলো। এত ছোট একটা মেয়েকে কীভাবে বিয়ে দিয়ে দিল। তার থেকে বড় কথা, সে অবাক হচ্ছে এটা সে বাল্যবিবাহ করেছে। শেষে কিনা নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে হলো। উৎস বলল, তুমি কি চাও বলো? আগে বলছি, এখানে তোমার ইচ্ছেকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হবে। আমাদের মধ্যে এখানে এমন কিছু হয় না যে ডিভোর্সের সম্ভাবনা হবে। চাইলে আমরা আলাদা হতে পারি। তাই যা সিদ্ধান্ত নিবে ভেবেচিন্তে নাও। রূপকথা চোখের পানি মুছে নাক টেনে বলল, আমি ওই বাসায় আর কখনো যেতে চাই না। আপাতত এই বাসায় থাকতে চাই। আপনি আমাকে এখানে কোনো কলেজে এনে ভর্তি করে দেন। আমি আর ওই কলেজে পড়তে চাই না। যদি আপনাদের বাসার সবাই অনুমতি দেয় তবে আমি পড়ালেখা করতে চাই, নিজের পাতে দাঁড়াতে চাই। বিশ্বাস করুন, আমি পড়ালেখায় খুব ভালো। আমার রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন। উৎস জিজ্ঞাসা করো, ভেবে বলছো তো? পরে আবার বলবা না আমি তোমাকে জোর করছি বা বাধ্য করছি। না না, বলবো না, কারণ এখানে বাধ্য করার কিছু নেই। আচ্ছা, আমি তোমাকে সময় দিলাম, যতদিন ইচ্ছা তুমি সময় নাও। নিজেকে বোঝার চেষ্টা করো, মনকে স্থির করো। মনে রেখো, তোমার যে কোনো সিদ্ধান্ত আমি উৎস যাওয়ার সম্মান করব।
রূপকথা উৎসকে যত দেখছে তত অবাক হচ্ছে। এই মানুষটা এত কথা বলতে পারে, মুখ দেখে বোঝার উপায় নেই। কি সুন্দর গুছিয়ে কথাগুলো বলল। অথচ ওনাকে প্রথম দেখাতে রূপকথার কতই না অহংকারী ভেবেছিল। তার এই এক চামচ বেশি বোঝার স্বভাবটা গেল না। উৎস বলল, শুয়ে পড়ো, রাত 3টা বাজতে চলল। আপনি ঘুমাবেন না? ঘুমাবো, তুমি ঘুমাও। কিছু খেয়েছিলে? প্রশ্নটা শুনে রূপকথার খিদে লেগে গেল। এই সকালে একটু খেয়েছিলাম, দুপুরে খাওয়ার টাইমে বর পালিয়েছে শুনে খুশিতে দুপুরে আর খাইনি। রাতে তার রুমে কেউ খাবার আনেনি, তাই রাতে খাবার জুটেনি। মুখ ছোট করে উত্তর দিল, না। কিছু বানিয়ে খেতে পারবে? উৎসের এমন কথা শুনে রূপকথা অবাক হলো। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, থাক, এত রাতে আর কিছু বানিয়ে খেতে পারবে না। তার থেকে বলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। উৎস বুঝলো না মেয়েটির খাবার গরম করাতে বলাতে রাগ করলো কিনা। সে তো জানেই না রান্নাঘরে কোথায় গিয়েছে, তাই তো রূপকথাকে বলল। পরক্ষণে নিজের উপর রাগ উঠল। এত বছর কি এই বাসা থেকেও কিচেনে কোথায় গিয়েছে সেটা জানে না? আর রূপকথা কালকে এসে এসব কীভাবে জানে? রূপকথা আর কথা না বাড়িয়ে একপাশে ফিরে শুয়ে পড়ল। উৎস কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কোনো খাবার আছে কিনা দেখলো। ভাগ্য ভালো ফ্রিজে ভাত, মাছ, মাংস, ডাল, ডিম সবই আছে। উৎস সব বের করে ওভেনে নিয়ে গরম করলো। 30 মিনিটের মাথায় খাবার নিয়ে রুমে এসে দেখে রূপকথা ঘুমিয়ে পড়ছে। উৎস মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখলো রূপকথাকে। পাতলা গঠনের একটা মেয়ে, রংটা একদম ধবধবে সাদা। উচ্চতা কত আর হবে? খুব একটা ভুল না হলে 5 ফুট 2 ইঞ্চি। সব মিলিয়ে তাকে লাল সুন্দরী বললে মন্দ হবে না। উৎস দেখতে রূপকথা তার থেকে ঠিক 7 ইঞ্চি খাটো, কারণ উৎস 5 ফিট 9 ইঞ্চি। এসব ভাবতে না ভাবতে খাবারটা ঠান্ডা হয়ে যায়। তাই উৎস খাবারগুলো বিছানার পাশে টি টেবিলে রেখে রূপকথাকে ডাকলো, রূপকথা, রূপকথা ওঠো, তোমার জন্য খাবার এনেছি। রূপকথা। এবার রূপকথা একটু নড়ে চড়ে শোয়া থেকে উঠে বসলো। খাবার এনেছি, খেয়ে নাও। এত রাতে আবার কষ্ট করতে গেলেন কেন? খাবার ফ্রিজেই রাখা ছিল, আমি শুধু ওভেন দিয়ে গরম করে এনেছি। ও। কথাটা শেষ করে রূপকথা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মুখ মুছে টাওয়ালটা খাটে ছুঁড়ে মারল। উৎস সেটা নিয়ে বারান্দায় মেলে দিল। বিছানায় এভাবে টাওয়াল ছুঁড়ে মানে উৎস বিরক্ত হলো, কারণ তার অগোছালো কাজ একজনও পছন্দ করে না। উৎস বারান্দা থেকে এসে দেখে রূপকথার খাওয়া শুরু করছে। উৎস বিছানায় একপাশে গিয়ে হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। অন্যদিকে রূপকথা আপন মনে খাচ্ছে। উৎস কাজের মাঝে হঠাৎ রূপকথার দিকে তাকালো। ভাবলো, তার ভাই কিভাবে পারলো এই মেয়েটাকে ঠকাতে। পরক্ষণে মনে মনে বলল, এ যা করছিস তার মাসুল তোকে গুনতে হবে। এটা উৎস যাওয়াদের ওয়াদা। রূপকথা খাওয়া শেষ করে উৎসর দিকে তাকাতে দেখলো উৎস তার দিকে তাকিয়েছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রূপকথা প্রথমে ভেবেছে মুখে খাবার লেগেছে, কিন্তু পরে দেখে না, সব ঠিক আছে। তাহলে এভাবে তাকিয়েছে কেন? এসব সাত পাঁচ আর না ভেবে রূপকথা আগের বারের মতো অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। উৎস এতক্ষণ আর ঘুমালো না। কিছুক্ষণ পর আজানের শব্দ শুনে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। উজু করে মসজিদে চলে আসে। নামাজ শেষ করে এসে দেখে রূপকথা একদম গুটিসুটি মেরেই ঘুমিয়েছে। দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে, যা দেখে উৎস এসির পাওয়ারটা একটু কমিয়ে দিল। এরপর জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। জগিংয়ে যাওয়ার আগে একবার রূপকথাকে দেখে গেল। রূপকথা তখনও বেঘরে ঘুমাচ্ছে। তার বেবি হেয়ারগুলো চোখ মুখের উপরে এসে হানা দিচ্ছে। রূপকথার চুলগুলো বেশি লম্বা না হয় কোমর থেকে অনেকটাই উপরে, তবে সিল্কি চুলগুলো অনেক বেশি সুন্দর এবং সিল্কি। উৎসব সময়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না, বেরিয়ে পড়লো জগিংয়ের উদ্দেশ্যে। অন্যদিকে রূপকথার দাদির অবস্থা তেমন ভালো না। গতকাল নাচ জামায় পালিয়ে এসে শুনে বৃদ্ধা অনেক বেশি হাইপার হয়ে গেছিল। এরপর প্রেশার হাই হয়ে যাওয়াতে যা তা অবস্থা। সারা রাত বাসার একটা মানুষ ঘুমাতে পারেনি। সবাই বসে বসে পাহারা দিছে। তাকে তখন হাসপাতালে নেওয়া যাবে না, তাই ডাক্তার বাসায় আনা হয়েছে। ডাক্তার এসে সব দেখে ওষুধ দিয়ে দিয়েছে। সকাল হতে একটু সুস্থ বোধ করছে। আগামী মাসে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। তবে তিনি যেতে নারাজ। তার একটাই কথা, তার হায়াত ফুরিয়ে এসেছে। শুধু শুধু তাকে আর কষ্ট না দেওয়ার অনুরোধ জানিয়েছে একমাত্র ছেলে সন্তান রূপকথার বাবা শরীফ আহসানের কাছে। তারপর সবার জোরাজুরিতে সে সেদিনই একটা সত্ত্বে রাজি হয়েছেন ইন্ডিয়া যেতে। শরীফ আহসান আর কোনো ভাই বোন নেই। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। শরীফ আহসানের ছোট্ট সংসার, একমাত্র ছেলে, একমাত্র মেয়ে আর বউকে নিয়ে
তার একান্ত ভুবন। মাকে তিনি ভীষণ ভালোবাসেন। মায়ের কথা তিনি কিছুই ফেলতে পারেন না, যেমন এবারও পারলেন না। অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে অন্যের হাতে তুলে দিলেন। এর থেকে বড়ই কষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্য আর কি হতে পারে। সকাল 9:30 উৎস বাসায় আসলো। এসে দেখে এখনও বাসার কেউ ওঠেনি। কিচেনে সার্ভেন্ট 3জন কাজ করছে, আর বাইরে বাগানে মালি গাছের নিচ পরিষ্কার করছে, বেড়ে ওঠা ঘাসগুলো পরিষ্কার করছে। উৎস বাসায় এসে রুমে ঢুকে প্রথমে নিজের রুমে গেল, তারপর ফ্রেশ হয়ে বাবা মার রুমে গেল। তারা দুজনে কিছু একটা নিয়ে কথা বলছে। উৎস দরজায় টোকা দিয়ে তাদের নজরে তার দিকে ঘোরালো। দুজনে বেশ চমকে উঠলো, কারণ সচরাচর উৎস কখনো তাদের রুমে আসে না। আজকে হঠাৎ আসলো। উৎসের বাবা ফারুক শেখ ছেলেকে দেখে বলল, ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো উৎস। এখনো বাইরে আসলেন না দেখে রাখতে এলাম, একটু পর যাচ্ছি। আচ্ছা। উৎস যখন চলে যায় তখন তার মা আয়েশা বেগম পিছন থেকে ডেকে উঠল, উৎস রূপকথা উঠেছে। উৎস পিছন ফিরে উত্তর দিল, না, এখনো ঘুমাচ্ছে। আয়েশা বলল, ওকে ডেকে তোলো। আজকে এই বাড়ির ওর প্রথম দিন, সবার সঙ্গে একসঙ্গে বসে নাস্তা করুক, পরিচিত হোক। উৎস কিছু না বলে চলে গেল। উৎস যেতেই ফারুক স্ত্রীকে বলল, আয়েশা, আমরা কি কিছু ভুল করলাম? না, আমরা কোনো ভুল করিনি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার ছোট ছেলে কুলাঙ্গারটাকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। ফারুক সাহেব ক্ষিপ- ফারুক সাহেব ক্ষিপ্ত হয়ে বলল, ছোট কুলাঙ্গার না, না বলে শুধু কুলাঙ্গার বলো, কারণ আমার ঘরে কুলাঙ্গার আছে ওই একটাই। আয়েশা বেগম আর কিছু বললেন না। রুম থেকে বের হয়ে সার্ভেন্টদের বললেন টেবিল সাজাতে। সেই হিসেবে সার্ভেন্টরা খুব সুন্দর করে টেবিল সাজাতে রাখলো। উৎস রুমে এসে দেখে রূপকথা এখনও ঘুমিয়ে দেশে। উৎস ওর মাথার পাশে দাঁড়িয়ে ডাকতে লাগলো, রূপকথা, রূপকথা ওঠো, এই মেয়ে ওঠো। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা উঠছে না দেখে উৎস বিরক্ত হলো। এই মেয়ে, কানে কম শোনো নাকি, উঠতে বলছি না। উৎসর এমন ডাকে রূপকথা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠতে গিয়ে কোমরে টান খেল। ব্যথায় কোমরে হাত দিয়ে আ করে চিৎকার করে উঠল। উৎস জিজ্ঞাসা করলে, কী হয়েছে, কী হয়েছে জিজ্ঞাসা করছে। আপনি কি অন্ধ? মানে, কালকে তো আপনার সামনে পড়ে ব্যথা পেলাম, এখন আবার জিজ্ঞাসা করছেন কি? ও, ফ্রেশ হয়ে নাস্তা করে মেডিসিন নাও, ব্যথা সেরে যাবে। রূপকথায় কিছু না বলে ওভাবে বসে রইল। উৎসর দিকে তাকিয়ে আছে। এলোমেলো চুল, এলোমেলো শাড়ি, মুখ তেলতেলে চিকচিকে ভাব, সব মিলে রূপকথাকে দেখতে একটা পাগলের মতো লাগছে। উৎস বলল, মা তোমাকে নাস্তা করতে রেখেছে। উঠছি তো। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। রূপকথা উঠে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গেল। দেরি হয়ে যাচ্ছে ভেবে শাওয়ার নিয়ে চুল না শুকিয়ে বেরিয়ে এলো। রুমের দরজা ভালো করে নক করে শাড়ি পরে নিল। এরপর ভিজে চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে দিল। শেষে শাড়ির আঁচল টেনে ডান কাঁধের উপর এনে নিচে চলে গেল। জাওয়াত কুঞ্চের ডাইনিং টেবিলে আয়েশা বেগম, ফারুক সাহেব, উৎস 3জনে বসে আছে। সবাই মূলত রূপকথার জন্য অপেক্ষা করেছিল। উৎস মোবাইলে কিছু একটা দেখছে আর ফারুক সাহেব খবর পড়ছে। আয়েশা বেগম আজকে কী রান্না হবে এসব নিয়ে কথা বলছিল সার্ভেন্টদের সঙ্গে। হঠাৎ রূপকথাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উৎস চমকালো। দেখলো মেয়েটা আজকেও শাড়ি পরছে। উৎস বুঝল না, কোমর ব্যথা দাঁড়াতে পারছে না যখন, তখন শাড়ি পরার কী আছে? তার মধ্যে আবার দেখা যাচ্ছে ভেজা চুল। উৎস মনে মনে ভাবল, এই মেয়ের মাথায় নিঘাত সমস্যা আছে। না হয় আমাকে এভাবে লজ্জায় ফেলার মানে হয়। রূপকথা ডাইনিং টেবিলের কাছে এসে সবাইকে গুড মর্নিং জানালো। রূপকথার কণ্ঠ শুনে আয়েশা বেগম ও ফারুক সাহেব দুজনে তার দিকে তাকালো। তারা গুড মর্নিং, হাসি মুখে গুড মর্নিং বলে রূপকথাকে উৎসের পাশে চেয়ারে বসতে বলল। আয়েশা বেগম জিজ্ঞাসা করলে, কোমরে হাত কেন বৌমা, কী হয়েছে কোমরটা? বৌমা ডাকটা শুনে রূপকথার লজ্জা পেল। বৌমা ডাকার কী দরকার, তার তো একটা নাম আছে নাকি? রূপকথা আপাতত সেসব চিন্তা সাইডে রেখে আয়েশা বেগমের কথায় উত্তর দিল, কোমরে একটু ব্যথা পেয়েছি। আয়েশা বেগম চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, ও মা, কীভাবে ব্যথা পেয়েছো, কী হয়েছে? ওই কাল রাতে এতটুকুতে। ফারুক সাহেব রূপকথাকে থামিয়ে বলল, ঠিক আছে বৌমা, আমরা বুঝতে পেরেছি। এখন নাস্তা করে মেডিসিন নাও, আশা করি ব্যথা ছেড়ে যাবে। ফারুক সাহেব আয়েশা বেগমের চোখের ইশারায় কিছু বললেন। সেই ইশারা বুঝে আয়েশা বেগম স্বস্তির হাসি হাসলেন। ফারুক জাওয়াত হাসছেন, সঙ্গে কিচেনে থাকা 3জন সার্ভেন্ট হাসছেন। তাদের সবার হাসির কারণটা রূপকথা বুঝতে পারল। মনে মনে বলল, সব আমার মতো পাগল নাকি, এমন হুদায় হাসছে কেন?
সবার হাসির কারণটা রূপকথা ধরতে না পারলে উৎস কিন্তু ঠিকই ধরতে পেরেছে। সবাইকে এভাবে হাসতে দেখে উৎস মনে মনে ঠিক করলো ডাপার কতগুলো ক ক বলতে কলকাতা বুঝে নিছে, মাথা মোটার দল, এত সোজা সব। আয়েশা বেগম রূপকথার প্লেটে খাবার তুলে দিল। রূপকথা একটু একটু করে খাচ্ছে। খাওয়ার মাঝে উপস্থিত কেউ বেশি কথা বলছে না। অন্যদিকে রূপকথার বাসায় যত আড্ডা সব খাবার টেবিলে হয়। বাসার কথা মনে পড়ায় রূপকথা নিজেকে মনকে বুঝ দিল, থাক রূপকথা, মন খারাপ করিস না। যারা তোর জীবনকে নরক বানিয়ে দিছে তাদের তুই ভুলে যা, নতুনভাবে শুরু কর সব। রূপকথা হঠাৎ খাওয়া থামিয়ে বলল, আমি পড়ালেখা করতে চাই, আশা করছি এই সুযোগ আমি পাবো। ফারুক সাহেব বললেন, অবশ্যই পাবে, পড়ালেখা বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। রূপকথা একটু থেমে বলল, আমি আগের কলেজে আর পড়ালেখা করতে চাই না, আমাকে এখানে আশেপাশে কোনো কলেজে ভর্তি করে দেন। এসব কথা শুনে ফারুক সাহেব উৎসর দিকে তাকালো, দেখলো নির্লিপ্তভাবে নিজের মতো খাচ্ছে। ফারুক সাহেব কিছু বলল না, রূপকথা যেটুকু পেরেছে খেয়েছে। প্লেটটা নিয়ে কিচেনে চলে গেল। উৎস মাকে জিজ্ঞেস হলো, মামিরে খালারা কাল রাতে চলে গেল কেন? এখানে আর কি করবে? উৎস কিছু বলল না, চেয়ার টেনে উঠে টিস্যু পেপারে হাত মুছতে মুছতে উপরে চলে গেল। অন্যদিকে রূপকথা কিচেন থেকে সার্ভেন্টদের জিজ্ঞাসা করলো কিছু লাগবে কিনা। রূপকথা কারো প্রশ্নের কোনো উত্তর দিল না, নিজের মতো নিজে প্লেটটা ধুয়ে পাশে জায়গা মতো রেখে কিচেন থেকে বেরিয়ে আসলো। এরপর আয়েশা বেগমকে জিজ্ঞাসা করলো, কী কাজ করতে হবে আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। আয়েশা বেগম বললেন, তোমাকে কাজ করতে হবে না বৌমা, বাসায় এত সার্ভেন্ট আছে, যদি আমার বৌমা কাজ করতে হয় তুমি উপরে যাও, রেস্ট নাও। রূপকথা উৎসর মায়ের কথা শুনে খুশি হলো, কারণ সে রান্নাবান্না কিছুই জানে না, নিজের বাসায় থাকতে নিজ জীবনে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। আয়েশা বেগমের কথায় রূপকথা মাথা নাড়িয়ে উপরে উঠে যায়, গিয়ে দেখে উৎস রেডি হচ্ছে। উৎস কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না রূপকথা, তাই জিজ্ঞাসাও করলো না। সোজা চলে গেল বারান্দায়। বারান্দায় কোনো গাছ নেই দেখে রূপকথা বিরক্ত হলো। বারান্দায় গাছ কাঠ থাকে না। রূপকথা বারান্দা তো অনেকগুলো ফুল গাছ আছে, সব তার ভাই এনে দিয়েছিল, কে জানে মা গাছগুলোতে পানি দিবে কিনা। উৎস রেডি হয়ে বারান্দায় গিয়ে দেখে রূপকথা বারান্দার গিল ধরে আকাশের দিকে তাকিয়েছে, চুলগুলো ছেড়ে দেওয়া। পিছন থেকে শাড়ির ফাঁকে উন্মুক্ত সাদা পেটের অংশ বিশেষ উঁকি মারছে। উৎস সেদিকে নজর দিয়ে না দিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, টেবিলের উপর মেডিসিন রাখা আছে, খেয়ে নিও। রূপকথা কিছু না বলে আগের মতো দাঁড়িয়ে রইল। উৎস আর কিছু বলল না, নিচে গিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আসিফের উদ্দেশ্যে। বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পার্কিং থেকে একটা গাড়ি বেরোচ্ছে। রূপকথা বুঝলো গাড়িটা উৎসর। এরপর বারান্দায় না দাঁড়িয়ে রুমে চলে এলো। রুমের দরজা লক করে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়লো। রাতে ঘুম না হওয়াতে এখন মাথা বনবন করছে। রূপকথার ঘুম ভাঙলো উৎসর ডাকে। উঠে রুমের দেওয়াল ঘড়িতে দেখো 4:30 বাজতে চলল। উৎস মাত্র অফিস থেকে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এখনও ফ্রেশ হয়নি। রূপকথা উঠে শাড়িটা ঠিক করে নিল, এরপর চুলগুলো হাতে খোপা করে নিল। উৎস নিজের টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে রুমে এসে দেখে রূপকথাকে আগের মতো মনমরা হয়ে বিছানায় একপাশে বসে আছে। উৎস জিজ্ঞাসা করলো, কী সমস্যা? আমার খুব মুড সুইং হচ্ছে। কেন? আজব মার্কা প্রশ্ন। মেয়েদের মুড সুইং হয় কোনো কারণ হয় নাকি? দুপুরে খেয়েছো? খাইনি। খাওয়ার জন্য কেউ ডাকেনি আমায়। দিনে দুপুরে দরজা জানলা লাগিয়ে এভাবে মরার মতো ঘুমাচ্ছিলি কেন? জানলা কই লাগিয়েছিলাম, মিথ্যে বলছেন। কথার কথা বলছি ওটা। না না, হবে হবে না। কথার কথা আমার নামে আপনি মিথ্যে অভিযোগ দিতে পারবেন না। খেতে যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। আপনি খেয়েছেন? হ্যাঁ। বাহ, আমাকে ছাড়াই সবাই খেয়ে নিল। আসলে আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়। মা নিচে অপেক্ষা করছে, রূপকথা তাড়াতাড়ি যাও। রূপকথা আর কিছু বলল না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এরপর টেনে টুনে শাড়িটা ঠিক করে মাথার কাপড় দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। গিয়ে দেখে আয়েশা বেগম খাবার সামনে নিয়ে তার আছে তার জন্য, ঠিক যেমনভাবে তার মা বসে থাকতো। আয়েশা বেগম রূপকথাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, আগে খেয়ে নাও, বেলা অনেক হয়েছে। রূপকথা খাওয়া শেষ করে রুমে আসলো। এসে তাকে উৎসব ফ্রেশ হয়ে বসে ডিভাইনে বসে ল্যাপটপে কিছু একটা কাজ করলো। পরনে ছাই রঙের টি শার্ট, কালো ট্রাউজার। রূপকথা ভালোভাবে লক্ষ্য করলো উৎস দেখতে খারাপ না, সুন্দর আছে। চাপ দাড়ির জন্য একটু বেশি সুন্দর লাগে। তার থেকে বড় কথা, লোকটার বয়স ধরা যায় না। রূপকথাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উৎস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, এভাবে কি দেখছো? আপনাকে দেখছি, নজর লেগে যাবে। একটু থুতু মেরে দেই। উৎস কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, থুতু মারবেন কেন? কারণ থুতু মারলে আর নজর লাগে না।
উৎস না চাইতে হেসে ফেলল। উৎসের হাসি দেখে রূপকথা মনে মনে আওড়াল, মাশাআল্লাহ, আমার জামাইয়ের হাসি, লাখ টাকার হাসি। উৎস বলল, ড্রেসিং টেবিলের উপর একটা ফোন রাখা আছে, ওটা এদিকে নিয়ে এসো। রূপকথা উঠতে মন না চাইলেও সে উঠল। উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে একটা ফোনের বাক্স রাখা আছে। দেখেই যাচ্ছে একটা নতুন ফোন, এখনো আনবক্সিং করা হয়নি। রূপকথা ড্রেসিং টেবিলের সামনে থেকে বক্সটা নিয়ে উৎসর সামনে রেখে আবার নিজের জায়গাতে এসে বসলো। উৎস বলল, ওটা তোমার। রূপকথা জিজ্ঞাসা করলো, কী উপলক্ষে? প্রথম, তোমার ফোন নেই তাই দিচ্ছি। দ্বিতীয়ত, বিয়ের দিন রাতে বাসর রাখতে বউকে কিছু দিতে হয় তাই দিলাম, খুলে দেখো। রূপকথা বলল, কিন্তু বাসর তো হয়নি, তাহলে কেন দিচ্ছেন? রূপকথার কথা শুনে উৎসর কাশি উঠে গেল। রূপকথা তাড়াতাড়ি উঠে টি টেবিল থেকে পানির গ্লাসটা এনে উৎসর হাতে দিল। উৎস পানিটা খেয়ে বলল, বাসর হয়নি তো কী হয়েছে, বিয়েটা তো হয়েছে। রূপকথা একটু ভেবে বলল, তাও ঠিক। উৎস ফোনের বাক্সটা এগিয়ে দিয়ে বলল, অনেক কথা হয়েছে, এবার এটা খুলে দেখো। রূপকথা আর কিছু না বলে বক্সটা খুলল। বক্সটা খুলে অবাক হয়ে গেল রূপকথা, কারণ ফোনটা ভীষণ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি। উৎস রূপকথার মুখ দেখে বুঝলো মেয়েটা খুশি হয়েছে। তারপর জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? রূপকথা বলল, খুব। উৎস একটু এসে বলল, যাক, পছন্দ হলে ভালো। রূপকথা উঠে উৎসর গাল টেনে বলল, এক বস্তা ধন্যবাদ। এভাবে তার গাল টেনে দেওয়াতে উৎস হতভম্ব হলো। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কিছুক্ষণের জন্য কথা বলতে ভুলিয়ে যাচ্ছে। তার বিশ্বাস হচ্ছে না তার গাল টেনে দিছে। মনে মনে বলল, আল্লাহ, এই বয়সে কোন পাগলের পাল্লায় এনে ফেললে আমায়। রূপকথা বলল, আপনার নাম্বারটা বলুন। উৎস কাজ করতে করতে আনমনে জিজ্ঞেস করলো, কেন? সকাল সন্ধ্যা ফোন দিয়ে ডিস্টার্ব করবো বলে। উৎস কিছু না বললে মান সম্মান থাকতে থাকতে নাম্বারটা দিয়ে দিল। উৎস কাজ বাদ দিয়ে বসে বসে রূপকথার পাগলামি দেখছে। উৎস বিছানায় বসে কাজ করছিল। রূপকথা আর করার কিছু খুঁজে না পেয়ে উৎস থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। উৎসকে বলল, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিন। উৎস ভুরু কুচকে জিজ্ঞেস করলো, ফেসবুক আইডি দিয়ে কাজ কি তোমার? কোনো কাজ নেই, এমনি খুলে দিন। আগে 18 বছর বয়স হোক, তারপর ফেসবুক আইডি খুলে দেওয়া যায় কি না দেখা যাব। বয়স ম্যাটার না ব্রো, আমি বিবাহিত, এটাই বড় কথা। আপনি খুলে দিবেন কি না সেটা বলুন। না, ঠিক আছে, আমি নিজেই খুলবো। উৎস আর কথা কিছু বললো না। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে গেছে। উৎস অবাক না হয়ে পারল না। একটা মানুষ সারাদিন কিভাবে এত ঘুমাতে পারে আল্লাহ জানে। কিছুক্ষণ পর উৎস ল্যাপটপ রেখে বিছানায় গা এলে দিল। রাত 8টা। ঘুমের মধ্যে উৎস নাকে একটা মেয়েলি ঘ্রাণ আসলো। এত সুন্দর স্মেলটা কিসের? উৎস ঘুমের মধ্যে বুঝতে পারল না। চোখ খুলে দেখে রূপকথা তাকে জড়িয়ে ঘুমাচ্ছে। উৎস অস্বস্তিতে পড়ে গেল। রূপকথার এই অবস্থা দেখে যদি অন্য কিছু ভাবে, এমনিতে তো 1 চামচ বেশি বোঝার স্বভাব মেয়েটার। উৎস রূপকথা থেকে নিজেকে ছাড়াতে চাইলেও পারছে না। ঘুমের মধ্যে রূপকথা তাকে আঁকড়ে ধরেছে। উৎস পড়ল আর এক মুসিবতে। কিছুক্ষণ পর রূপকথা নড়ে চড়ে উঠে দেখে উৎস ঘুমের ভং ধরছে। ঘুম ঘুম চোখে নিজেকে উৎসর বুকে দেখে ঘাবড়ে গেল রূপকথা। একটু পর আস্তে করে নিজের মাথাটা একটু উঠিয়ে নিয়ে উৎস ঘুমাচ্ছে কিনা দেখে নিল। দেখলো সত্যি ঘুমাচ্ছে। উৎস ঘুমাচ্ছে দেখে রূপকথা আবারও এক বুকে মাথা রাখলো। রূপকথার মনে হলো বর্তমান এটাই তার একমাত্র ভরসার স্থল। এখানে থাকলে সে নিরাপদে থাকবে। 6 দিন পর রূপকথা আর উৎসের সম্পর্কটা আগের মতো আছে। তবে উৎস বুঝলো রূপকথা প্রচণ্ড রকম বাচাল আর উড়নচণ্ডী একটা মেয়ে। এই কয়েকদিনে তার মাথা অর্ধেকটা খেয়ে নিয়েছে। সকাল 9টা, জাওয়াতকুঞ্জে সবাই নাস্তা করছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। একজন সার্ভেন্টকে মেইন ডোর খুলে দিল। দেখলো উদয় এসেছে। বাইরে থেকে আসা ব্যক্তিটির নাম উদয়। উদয় সোজা ডাইনিং রুমে চলে গেল, যেখানে সবাই গিয়ে দেখে সবাই এখানে উপস্থিত আছে। উদয়কে দেখে ফারুক সাহেব উঠে দাঁড়ালেন। উদয়কে দেখে উৎস নির্লিপ্তভাবে খাচ্ছে। এর কোনো হেলদোল নেই। দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকে জানতো সবটা। আজকে উদয় এই সময় এই স্থানে উপস্থিত হবে। রূপকথা উদয়কে দেখামাত্র চিনল। ফারুক সাহেব উদয়কে দেখে জিজ্ঞাসা করলো, এতদিন পর কোথা থেকে হাজির হলে আবার? উদয় বলল, বলতে বাধ্য নেই। তার আগে তুমি বলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড এসব কে ব্লক করছে? উৎস মুখ খুললো, বলল, আমি করছি। উদয় জিজ্ঞাসা করলো, কেন করছো? উৎস বলল, বলতে বাধ্য নেই। ফারুক সাহেব উদয়কে উদ্দেশ্য করে বলল, উৎস যা করেছে বেশ করেছে, তোমার শাস্তি আরও ভয়াবহ হওয়া উচিত ছিল। উদয় বলে, কিসের শাস্তি? আমি কি করেছি? ফারুক সাহেব তেতে উঠে বললেন, একটা মেয়েকে ভরা বিয়ের আসর রেখে কাপুরুষের মতো পালিয়ে গেছে, আবার জিজ্ঞাসা করছে কী করছি। উদয় বলল, আমি রেখে চলে এসেছি, তাতে কি এমন হয়েছে? তোমার গুণধর বড় ছেলে উৎস যাওয়ার তো ছিল, সে তো ঠিক মেয়েটাকে বিয়ে করে সবার চোখে হিরো সেজেছে। এতে করে
কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এসব দেখে রূপকথা নাস্তা না করে উঠে নিজের রুমে চলে গেল। রূপকথা যেতেই উঠে উদয়ের সামনে গিয়ে দাঁড়ালো। উদয় এই বাড়ির ছোট ছেলে, বিগড়ে যাওয়ার একমাত্র ছোট ভাই। এবার ফারুক জাওয়াতের ছোট সন্তান। উদয়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। জীবনে প্রথম ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভাই তাকে থাপ্পড় মেরেছে। এই 25 বছর বয়সে অনেক ভুল করছে। ভুলের জন্য বাসার সবার কাছে কথা শুনতে হয়েছে, কিন্তু কখনো কারো হাতে মাইর খায়নি। বলল, যা করছে তার জন্য তোকে অনেক সাফার করতে হবে, রেডি থাক। এখন গালে যেটা পড়লো এটা তো শুরু মাত্র। এটা বলে আর দাঁড়ালো না, ডাইনিং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রূপকথা বারান্দায় গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো। অতঃপর জিজ্ঞাসা করলো, কী হয়েছে, মন খারাপ? না। তাহলে? আচ্ছা, আপনার ভাই আমাকে বিয়ে না করার কারণ কি? হয়তো তোমার বয়স কম তাই। তাহলে আপনি কেন বিয়ে করলেন? পরিবারের সম্মান রক্ষা করতে, কিংবা একটা মেয়েকে সমাজের কটু কথা থেকে বাঁচাতে। রূপকথা উৎসের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি প্লিজ। উৎসুক আর কিছু না বলে নিজ থেকে রূপকথাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরতে রূপকথা হু হু করে চোখের পানি ছেড়ে দিল। অনেকক্ষণ কান্না করার ফলে রূপকথার চোখ দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে পড়ছে। আর সেই পানি ঠাঁই হচ্ছে উৎসের হোয়াইট শার্টের বুকের অংশ। রূপকথার নাক টানতে টানতে বলল, দেখছেন আমার বাসার সবাই কত স্বার্থপর। আজকে এতদিন হয়ে গেছে অথচ আমার একটা খোঁজ পর্যন্ত নিল না। আমি না হয় রেগে থাকার কারণে কারোর সঙ্গে কথা বলতে চাইনি, কিন্তু তাদের তো উচিত ছিল জোর করে হলো আমার খোঁজ নেওয়া। বলে, কে বলেছে খোঁজ নেয়নি? তোমার মা রোজ আম্মাকে ফোন দিয়ে তোমার খুঁটিনাটি সব বিষয়ে খোঁজ নেয়। এই কথা শুনে রূপকথা চমকে গেল। সত্যি খোঁজ নেয়? আমার মাথা ছুঁয়ে বললে তারপর বিশ্বাস করবো। উৎসব উৎস কপাল কুঁচকে বলল, এসব কি? এসব ভালো কথা। আচ্ছা, মাথা ছুঁয়ে বলতে হবে না, আপনি কসম কাটেন তাহলেই হবে। উৎসব বিরক্ত আওড়াল, এসব আউল ফাউল কথা কে শিখেছে তোমায়? রূপকথা উৎসব থেকে দূরে সরে বলল, আপনি বেশি কথা বলতেছেন কিন্তু। বলল, আমি সব ফাউল কথা বলতে পারবো না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আম্মাকে জিজ্ঞাসা করতে পারো। রূপকথা আর কিছু বলল না, বুঝলো সত্যি কথাই বলতেছে। এই কয়েকদিনে অন্তত এটা বুঝেছে এই লোকটা মিথ্যে কথা বলার পাত্র নেই। এর মধ্যে একজন সার্ভেন্টকে দিয়ে আয়েশা বেগম উৎসকে ডেকে পাঠালো। রূপকথা বলল, তুমি থাকো, আমি দেখে আসছি আম্মা কেন ডাকছে। রুমে এসে ওয়ার্ড্রপ থেকে একটা নতুন টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। এরপর চেঞ্জ করে এসে নিচে চলে গেল। আয়েশা বেগম ছেলেকে দেখে তার দিকে একটা ফাইল বাড়িয়ে দিলেন। কিছু না বলে ফাইলটা দেখলো। আয়েশা বেগম বললেন, এটা তোমার বাবা দিয়েছে। ফাইলটা হাতে দেখে যাবতীয় রূপকথার কাগজপত্র আছে, সঙ্গে রূপকথার কলেজের টিসিও আছে। জিজ্ঞাসা করলো, এগুলো কখন আনিয়েছো? আশা বেগম বলল, সেটা জানি না। তোমার বাবা কাল রাতে অফিস থেকে এসে ফাইলটা আমার হাতে দিয়ে বলল এটা যেন সকালে তোমাকে দেই। আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে এসে রূপকথাকে অন্যদিকে মুখ করে শুয়ে আছে। ডাকলো, রূপকথা, এই রূপকথা। কোনো সারা শব্দ না পেয়ে রূপকথার সামনে দাঁড়িয়ে রূপকথা ঘুমিয়ে পড়ছে। রূপকথাকে ঘুমাতে দেখে বলল, মানুষের ঘুম এত সস্তা হয় কিভাবে? এইমাত্র দেখে গেলাম বারান্দায় দাঁড়িয়েছে, এখন আবার এসে দেখছি ঘুমিয়ে পড়ছে। পাশের টি টেবিল থেকে পানির গ্লাস হাতে নিল। এরপর গ্লাস থেকে পানি নিয়ে রূপকথার মুখে ছিটা দিল। মুখে পানি স্পর্শ করতে রূপকথায় এক লাফে উঠে পড়ল। সামনে তাকিয়ে দেখে হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে ঠিক কী হয়েছে সবটা বুঝে রূপকথা রেগে গেল। বলল, আপনার বাসা আসি বলে আপনি আমাকে এভাবে অপমান করবেন? আমি না হয় একটু বেশি ঘুমাই, তাই বলে আপনি এটা করবেন? এই কয় বছরে একটু কষ্ট করেন, অন্তত আমি নিজের পায়ে দাঁড়াই, এরপর আপনাকে মুক্ত দিয়ে দেব। রূপকথার বকবক শুনে বিরক্ত হয়ে বলল, এসব অহেতুক বকবক শোনার টাইম নেই, রেডি হয়ে নাও, তোমাকে ভর্তি করাতে নিয়ে যাব। তোমাকে ভর্তি করিয়ে আমাকে আবার অফিস যেতে হবে। রূপকথা কথায় অপমান বোধ করলো, যার ফলে তার চোখে পানি চলে এলো, যা উৎসের চোখ এড়ালো না। বলল, কথায় কথায় চোখের পানি চলে আসে কেন? চোখের পানি কি এতই সস্তা যে যেখানে সেখানে যাত্রার জন্য চোখের পানি বিসর্জন দাও? রূপকথা চোখ মুছে ওয়ার্ড্রপ থেকে একটা ম্যাজেন্ডা কালারের কুর্তি সেট নিয়ে
ওয়াশরুমে চলে গেল। রূপকথা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে দেখে উৎস চেঞ্জ করে তৈরি করে নিয়েছে। রূপকথা সুন্দর করে মাথায় হিজাব বেঁধে দিল, যেটা দেখে উৎস ভালো লাগে। এরপর তারা দুজনে বের হয়ে গেল রূপকথা যে কলেজে ভর্তি হবে সেই কলেজের উদ্দেশ্যে। সচরাচর উৎস নিজেও ড্রাইভিং করলো, আজকে ড্রাইভার নিয়ে বের হলো। উৎস আর রূপকথা একসঙ্গে পিছনের সিটে বসলো। সে দুইজন দুই কর্নারে বসে বাইরের দিকে তাকিয়েছে। ভর্তির কার্যক্রম শেষ করে উৎস রূপকথাকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেল। উৎস দরজায় নক করতে প্রিন্সিপাল হাসি মুখে দাঁড়িয়ে বলে, আরে স্যার, ওখানে দাঁড়িয়ে কেন? প্লিজ ভিতরে আসুন। উৎস রূপকথাকে নিয়ে ভিতরে গেল। প্রিন্সিপাল উৎসের হাতের সঙ্গে হাত মিলিয়ে তাকে বসতে বলল। উৎস একটা চেয়ার টেনে রূপকথাকে বসতে বলে নিজেও বসলো। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলো, আপনার বাবা কাল রাতে বলেছিল কোনো একটা দরকারে আপনি আজকে আসবেন। বলুন কীভাবে সাহায্য করতে পারি। তার আগে বলুন কী খাবেন, চা না কফি? উৎস বলল, আপনাদের কলেজে একজনকে ভর্তি করাতে নিয়ে এসেছি। প্রিন্সিপাল রূপকথার দিকে তাকিয়ে বলল, তাকে তো ঠিক চিনতে পারলাম না, কে হয় আপনার? উৎস প্রিন্সিপালকে উত্তর দিবে সেটা শোনার জন্য রূপকথা অধীর আগ্রহে তার দিকে তাকালো। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ। উৎসের উত্তর শুনে প্রিন্সিপাল ঠোঁটজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল, কংগ্রাচুলেশন, দাম্পত্য জীবন সুখের হোক। উৎস বলল, থ্যাংক ইউ। এরপর উৎস আর কিছুক্ষণ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রূপকথাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। উৎসরা বের হতে প্রিন্সিপাল বলল, এই বয়সে এসে শেষে কি না নিজের বয়সী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে। মানুষ হাসাতে এসব বড়লোক বিজনেসম্যানরা ভালোই জানে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রূপকথা উৎসকে বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে আপনার কাজিন হিসেবে পরিচয় দেবেন। উৎস বলল, নাটক সিনেমা দেখতে দেখতে ওসব ঢুকে গেছে তুমি। এবার এসব বাদ দিয়ে আবার পড়ালেখায় মন দাও। রূপকথা বলল, আমার বই নেই, কীভাবে পড়ালেখায় মন দেবো? উৎস বলল, আমি অফিস থেকে বাসায় আগেই তোমার বই খাতা কলম সব এনে হাজির হয়ে যাব। রূপকথা বলল, আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন। প্রিন্সিপাল রুমে আপনাকে দেখে মনে হচ্ছিল কারোর সঙ্গে ঝগড়া করে রুমে ঢুকছেন। উৎস বলল, গম্ভীর থাকতে আমার ভালো লাগে। রূপকথা খোঁচা মেরে বলল, আপনি পেঁচাদাই। উৎস কিছু বলল না, কারণ সে বুঝে গেছে সে না থামলে রূপকথার জীবনেও থামবে না। সারাদিন এভাবে খোঁজাখুঁজি চালিয়ে যাবে। এরপর দুজনে গাড়িতে উঠে বসলো। উৎস রূপকথাকে বাসায় নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে গেল। রূপকথা বাসায় ঢুকতেই তার বাবা মা এসেছে। তাদের দেখে রূপকথার পা থেমে গেল। মন চাইতে এক দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরল, কিন্তু সে এমন কিছুই করলো না। নিজেকে স্বাভাবিক রেখে বলল, কেন এসেছো এখানে? শরীফা হোসেন মেয়ের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল, কিন্তু রূপকথা পিছিয়ে গেল, বলল, ডোন্ট টাচ মি। রূপকথার মা পারভিন মেয়ের মাথায় হাত দিয়ে বলে, এমন করছিস কেন মা? রূপকথার মাথা থেকে মায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে, কেমন করছি? পারভিন বলল, তোকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে এসেছি আমরা। রূপকথা বলল, সরি, আমি যেতে চাই না, তোমরা চলে যাও। এর এবার উৎসের মা আয়শা রূপকথাকে বলল, রূপকথা, গেস্টদের সঙ্গে এভাবে ব্যবহার করতে হয় না। রূপকথা শাশুড়িকে বলল, আচ্ছা। শরীফ হাসান আর পারভিন সুলতানা রূপকথার সঙ্গে বসে কথা বলতে চেয়েছিল, কিন্তু রূপকথা রাজি হলো না। অনেকক্ষণ মেয়েকে বোঝানোর চেষ্টা করার পর তারা হাল ছেড়ে দিল। শরীফ হাসান আয়েশা বেগমকে বললেন, আপা, তাহলে আমরা আসি। আমাদের কলিজার টুকরো মেয়ের খেয়াল রাখবেন, যেন কোনো অবহেলা না হয়। আয়েশা বেগম বললেন, সে কি ভাইজান, না খেয়ে চলে যাবেন? দুপুরের পরে যাবেন প্লিজ। পারভিন সুলতানা, যে কাজে এসেছিল সেটাই তো হলো না আপা, সে থেকে আর কি হবে? আয়েশা বেগম কি উত্তর দেবেন ভেবে পেলেন না, তাই চুপ করে রইলেন। তারা একবার রূপকথার দিকে তাকিয়ে বলে, আসছি, নিজের যত্ন নিও, উম, বলে চলে গেল। তারা যেতে রূপকথা নিজের মাথায় দু হাত দিয়ে চেপে ধরে সোফায় বসে পড়ল। আয়েশা বেগম গিয়ে রূপকথার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বললেন, এত ছোট্ট একটা মেয়ের এত রাগ, অভিমান কেন? রূপকথা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, বিশ্বাস করুন, আমি এমন ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি নিজের রাগকে দমিয়ে রাখতেও পারি না। আয়েশা বেগম বললেন, আমি যা বলছি মন দিয়ে শুনো। শুধু সৃষ্টির 50 বছর আগে আল্লাহ তাদের তকদির লিখে দিয়েছেন। তোমার জীবনে তকদিরে যা লেখা ছিল তাই হবে। তুমি চাইলেও কি কপালের লিখন খণ্ডাতে পারবে? প্রথম যেদিন আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবেই হোক, তারপর তোমাদের মধ্যে হয়তো সব কিছু ঠিক আছে, কিন্তু কয়েকদিনে
বুঝেছি না, তোমাদের মধ্যে কিচ্ছু ঠিক হয়নি। তুমি মেনে নিতে পারছো না নাকি আমার ছেলে মেনে নিতে পারছে না সেসব আমার জানা নেই। তবে তোমাকে আমি বলছি আমার ছেলেকে আপন করে নাও, দেখবে জীবনে ভীষণ ভালো থাকবে। তুমি হয়তো আমার ছেলেকে এখনও মেনে নিতে পারোনি, মেনে নিতে না পারাটাই স্বাভাবিক। আমার ছেলের বয়স তোমার থেকে অনেক বেশি। এই যুগের মেয়েরা এত বয়সের ব্যবধানে বিয়ে করে না, তারা একটু কম বয়সী ছেলে খোঁজে। কম বয়সী ইমেচিওর ছেলেকে জীবনসঙ্গী বানিয়ে সারা জীবন পস্তানোর চেয়ে ম্যাচিওর একটু সিনিয়র কাউকে জীবনসঙ্গী বানিয়ে ভালো থাকাটাই না। তোমাদের সম্পর্ক আমার আফসোস লাগছে। তোমার যদি সব স্বাভাবিক করতে না পারো তবে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকবো, বিশেষ করে আমি। উদয়কে ভালো পথে আনার জন্য আমি তোমাকে এইবারই ছোট বউ বানাতে চেয়েছিলাম, এরপর দেখো কি থেকে কি হয়ে গেল। রূপকথা আয়েশা বেগমের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল, এরপর বলল, আপনার এমন গম্ভীর ছেলের সঙ্গে আমার মতো তাচ্ছেড়া মেয়ে সংসার করতে পারবে? আয়েশা বেগম হেসে বললেন, আমার ছেলে গম্ভীর হলো, খুব কেয়ারিং। আর সংসার করতে পারবে না কেন? অবশ্যই পারবে। তুমি জানো আল্লাহ তাচ্ছিরা মেয়েদের দেখে রাখার জন্য কেয়ারিং জামাই দেয়। রূপকথা মনে মনে হাসলো, জামাইটা যেমন তেমন হলে শাশুড়িটা রসিক আছে। রূপকথা কিছু বলল না, চুপচাপ বসে আছে। আয়েশা বেগম বললেন, সেই সকালে একটু নাস্তা করেছে, আর কিছু খায়নি, নিশ্চয় খিদে লেগেছে। খাবে? সার্ভেন্টকে বলো, ওরা বানিয়ে রাখবে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। রূপকথা আয়েশা বেগমকে বলে দেখে উঠে বলল, নুডলস খাবো। আয়েশা বেগম বলল, ঠিক আছে যাও, আমি সার্ভেন্টকে বলছি বানিয়ে রাখতে। রূপকথা রুমে চলে গেল। এরপর চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর। যেটা থেকে রূপকথা রুমে এসে মোবাইলটা নিয়ে ফটাফট কিছু ছবি তুলে নিল। এরপর ছবিগুলো হোয়াটসঅ্যাপে উৎসকে সেন্ড করলো। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে রুমে নাস্তা দিয়ে গেল। রূপকথা বসে আরামে নাস্তা করে নিল। সন্ধ্যা 6টা, উৎস বাবা বাসায় আসলো। রুমে ঢুকে দেখে রুম ঘুটঘুটো অন্ধকার। উৎস রুমের লাইট জ্বালিয়ে দেখে রূপকথা হাত পা ছড়িয়ে বিছানায় জুড়ে ঘুমিয়েছে। চুলগুলো মুখের উপর সে হানা পড়ছে। পরনে পার্পল কালারের শার্ট, টপ, সঙ্গে সাদা প্লাজো। এলোমেলোভাবে ঘুমিয়ে থাকার কারণে টপসের প্যান্টের উপরে উঠে আসে, যার ফলে রূপকথার পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। সেদিকে চোখ যেতেই সে চোখ জোড়া বন্ধ করে নিল। এরপর বলে, কি অবস্থা? এত ফালতু শোয়ার স্টাইল কর কেন? এসব বলতে বলতে উৎস গায়ের ব্লেজারটা খুলে সিঙ্গেল সোফার উপর রাখলো। এরপর রূপকথার কাছে গিয়ে তার টপসটা নামিয়ে দিল। উৎস রূপকথার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করে মনে মনে বলল, লেয়ার কাট, ব্রাউন কালার চুল, ধবধবে ফর্সা গায়ে, গোলাপি ঠোঁট, এই মেয়েটাকে আসলে বাঙালি কম রাশিয়ান বেশি মনে হয়। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে উৎস সোজা হয়ে দাঁড়ালো। তারপর ডাকলো, রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়লো। উৎস আর না ডেকে ওয়াশরুমে চলে গেল। এরপর চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনও উঠেনি। এই সাত সন্ধ্যায় কেউ ঘুমায়? উৎস এবার পাশে টি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সেখান থেকে কিছু পানি হাতে নিয়ে রূপকথার মুখে ছিটালো। মুখে পানি ছিটে পড়া রূপকথা তড়িঘড়ি করে উঠে বসলো। সামনে উৎস দাঁড়িয়ে আছে দেখে খুব সহজে বুঝে গেল কি হয়েছে, কি সমস্যা। দিলেন তো আপনার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। উৎস গ্লাসটা টি টেবিলে রেখে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে ঘুমিয়েছিলে? রূপকথা হাই তুলতে তুলতে বললো, 2টোর দিকে ঘুমিয়েছি। উৎস বলল, এখন সন্ধ্যা 6টা বাজছে। উৎস কথা শুনে রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে আসলে সন্ধ্যা 6:30 বাজে। এরপর উৎসর দিকে তাকিয়ে দেখলো উৎস তার দিকে তাকিয়েছে। রূপকথা বলল, এভাবে তাকিয়েছেন কেন? উৎস বলল, অবাক হচ্ছি। রূপকথা বলল, কি জন্য? উৎস বলল, এই যে তুমি দুপুর 2টায় ঘুমিয়ে 6টায় উঠছো, তোমার কাঁচা ঘুম ভেঙে গেছে। রূপকথা গাল ভেঙিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। আমি ঘুম পাগল মানুষ, জামাই ছাড়া থাকতে পারবো কিন্তু ঘুম ছাড়া না। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। উৎস চলে যেতে রূপকথা আবার বিছানায় ধূপ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ চুপ করে থেকে নিজে নিজেই বলল, এত গম্ভীর মানুষের সঙ্গে কি আসলে আমার সংসার করতে পারবো? উৎস বলল, সংসার চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মন দিন ম্যাডাম, কালকে থেকে নিয়মিত ক্লাস করবেন। কথাটা বলতে বলতে উৎস রুমে ঢুকলো। হাতে তার হাতে রূপকথার সবগুলো বই, গাইড। রূপকথা বলল, কলেজে ইউনিফর্ম ছাড়া কীভাবে কলেজ করবো? উৎস বলল, একটু পর ড্রাইভার এসে ইউনিফর্ম দিয়ে যাবে। রূপকথা বলল, আজকে না মাত্র ভর্তি এলাম। উৎস বলল, এমনি অনেক পিছিয়ে আছো, আর রেস্ট নিলে
জীবনে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। রূপকথা বলল, আল্লাহ মাফ করুক, কী বলতেছেন এসব? আমি ডাব্বা মারলে আপনার আত্মীয় স্বজন সবাই তো বলবে উৎসর বউ ডাব্বা মেরেছে, তখন শান্তি লাগবে? উৎস বলল, সেজন্যই তো বলছি এখনো সময় আছে, পড়ালেখায় মন দাও। রূপকথা বলে, ঠিক আছে, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। উৎস বলল, আগামীকাল কখনো আসবে না, আজকে তাই এক্ষুনি পড়তে হবে। রূপকথা এক কোণায় সেন্টার টেবিলে আছে, উৎস সব বইগুলো সেটার উপর রাখলো, এরপর বইগুলো সাজিয়ে রাখলো। রূপকথাকে উদ্দেশ্য করে বলল, অগোছালো কাজ আমার একদম পছন্দ না, সবসময় রুম যেন পরিপাটি থাকে। শাওয়ার নিয়ে টাওয়ালটা বিছানায় না রেখে বারান্দায় মেরে দেবে, পড়াশোনা শেষ করে বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবে। এটা বলে উৎস নিচে চলে গেল। অন্যদিকে রূপকথা কিছু না বলে বিছানায় মুখ ফুলে বসে আছে। উৎস এভাবে তাকে আকার ইঙ্গিতে কথা শুনিয়ে গেল। রূপকথা কিছুক্ষণ ওভাবে বসে থেকে চুলগুলো খোপা করে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে নিজের ওড়নাটা খুঁজতে লাগলো। ঘুমানোর সময় গায়ে ওড়না ছিল, কিন্তু এখন কোথায় গেল? অনেকক্ষণ খোঁজার পর এক পর্যায়ে গিয়ে ওড়নাটা খুঁজে পেল। ওড়নাটা হাতে নিতে তার মাথায় এলো, এতক্ষণ সে উৎসের সামনে ওড়না ছাড়াই ছিল। কথাটা মাথায় আসতে রূপকথার বিছানায় বসে মনে পড়লো। মনে মনে ভাবলো, লোকটা কি ভাবতেছে, ছি ছি ছি। রূপকথার বিছানায় বসে দাঁত দিয়ে নখ কাটছিল, এমন সময় একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে বলল, ম্যাম আপনাকে নিচে ডাকছে। রূপকথা দরজার দিকে তাকে জিজ্ঞেস করলো, আমাকে আবার কে ডাকছে, কেন ডাকছে? সার্ভেন্ট বলল, আয়েশা ম্যাম ডাকছে আপনাকে নাস্তা করার জন্য। রূপকথা আর কিছু জিজ্ঞাসা না করে ওড়নাটা মাথায় দিয়ে নিচে চলে গেল। রূপকথা নিচে গিয়ে দেখে সবাই নাস্তা করছে। আয়শা তাকে দেখে বলল, উপরে এতক্ষণ কী করছিলে? রূপকথা চোরা চোখে একবার উৎসের দিকে তাকিয়ে বলল, কিছু না, এমনি। আয়শা বেগম বলল, ঠিক আছে, নাস্তা করে নাও। রূপকথা নাস্তা করে রুমে চলে এলো। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। মোবাইল ফেসবুকে না থাকে তার মনে হচ্ছে মোবাইলে কিছু নেই। ঠিক করলো আজকে উৎসকে জোর করিয়ে হলে একটা ফেসবুক আইডি খুলে নেবে। ভাবছে রূপকথা শুয়ে এসব ভাবছিল, এমন সময় উৎস রুমে প্রবেশ করলে। রূপকথাকে শুয়ে থাকতে থেকে ভুরু কুচকে জিজ্ঞেস করে, কী সমস্যা, এখনও শুয়ে আছো তুমি, পড়তে বসোনি কেন? রূপকথা হাই তুলতে বলতে বললো, আমার ঘুম আসছে না, তাই শুয়ে আছি। উৎস বলল, দিন রাত 24 ঘন্টা, সারাদিন শুধু ঘুমাতে মন চায়। রূপকথা টেনে টেনে বলল, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। উৎস ধমক দিয়ে বলে, গানের সুর না টেনে তাড়াতাড়ি পড়তে বসো। উৎসের ধমক শুনে রূপকথা তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। রূপকথার অবস্থা থেকে উৎস না চাইতে হেসে ফেলল, তবে উপরে গাম্ভীর্য রেখে বলল, তুমি না বলেছিলে তুমি পড়ালেখা করতে চাও? রূপকথা বলল, হ্যাঁ তো চাই, ইভেন এখনও চাই। উৎস বলল, ও আচ্ছা, এই তার নমুনা? রূপকথা বলল, আমার পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে মন চায়, তবে পরীক্ষার আগে দিন ছাড়া পড়তে বসতে মন চায় না। উৎস আবারও ধমক দিয়ে বলে, লাস্টবার বলছি, নাটক না করে পড়তে বসো। রূপকথা উৎসের ধমক শুনে রূপকথা বলল, কথায় কথায় শুধু ধমক কেন, অভিশাপ দিলাম আপনার সারা জীবন দিন, সারা জীবন শুধু আমাকে নাটক কম করো পিউ, এই কথাটা বলতেই দাও। উৎস বলল, তোমার ফোনটা দাও। রূপকথা বলে, কেন? উৎস বলল, দরকার আছে। রূপকথা বলে, কী দরকার? আচ্ছা শুনেন, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেন প্লিজ। উৎস বলল, আচ্ছা দিচ্ছি, মোবাইলটা তো আগে দাও। রূপকথা খুশি মনে উৎসকে মোবাইলটা দিল। উৎস মোবাইলটা নিয়ে উৎস নিজের প্যান্টের পকেটে দিল, বলল, রাত 10টার পর পাবে, এবার পড়তে বসে, আর কোনো কথা শুনতে চাইনি আমি। শেষের কথাগুলো উৎস দাঁতে দাঁত চেপে বলায় ভয় পেয়ে গেল রূপকথা। তাড়াতাড়ি করে টেবিলের উপর গিয়ে বসলো। এরপর পৌরনীতি বইটা হাতে নিয়ে পেজটা উল্টিয়ে পড়া শুরু করলো। উৎস বলল, ইংরেজি বই নাম। রূপকথা বলল, আমি ইংরেজি অনেক পারি, পৌরনীতি তেমন পারি না, তাই পৌরনীতি বলে বললাম। উৎস বলল, এত সুন্দর চাম মারা কার থেকে শিখছো? রূপকথা বলল, চাম মারাটা একটা প্রতিভা, সেটা সবার মধ্যে থাকে না। উৎস বলল, কাল থেকে বিকেল 5টায় তোমাকে প্রাইভেট টিউটর আসবে, যিনি তোমাকে আইসিটি আর ইংরেজি পড়াবেন। মনে রেখো, যাকে টিচার হিসেবে ঠিক করছে তিনি কিন্তু অনেক কঠোর। পড়া না পারলে বা বেয়াদবি করলে কিন্তু তোমাকে কান ধরিয়ে রুমের বাইরে দাঁড় করে রাখবে। তাই বলবো, মান সম্মানের কথা চিন্তা করে হলে ঠিকমতো পড়ালেখা করবে। রূপকথা বলে, এভাবে শাস্তি না দিলে পারতেন জাওয়াত সাহেব, শাস্তিটা অন্তরে গিয়ে একদম ডাইরেক্ট কষ্ট হয়ে গেল। উৎস বলল, তুমি তো পাখনা পাখনা কথা কীভাবে বলো, প্লিজ এবার চুপ করো, দয়া করে একটু পড়তে বসো। রূপকথা বলল, আপনার কথা শুনে মনে পড়ে গেল আমার দাদির কথা, তিনি কি বলতেন জানেন? উৎস বলল, না, তুমি না বললেও কিভাবে জানবো? রূপকথা বলল, আমার পাখনা দেখে দাদি বলতো, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। উৎস বলল, ছি, এসব কি কথা? রূপকথা বলল, আহা, নাটক।
বাল শব্দটা কি খারাপ? এটা হলো একটি হিন্দি শব্দ, যেটা বাংলা হলো চুল আর ইংরেজি হলো হেয়ার। উষা বলল, মাপ চাই, তোমার পড়ালেখা করবে না, প্লিজ ঘুমাও। কথা শুনে রূপকথা বিছানা টেবিলে থেকে উঠে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়লো। বলল, আহা কি শান্তি। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে দিল, এরপর নীরবে রুম থেকে বেরিয়ে যায়। উৎস চলে গেছে বুঝতে পারে রূপকথা শোয়া থেকে উঠলো, কিছুক্ষণ চারপাশে মোবাইলটা খুঁজলো কিন্তু কোথাও পেল না। এরপর আবার শুয়ে পড়লো। রূপকথা ঘুম ভাঙতে রুমের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টা বাজে। রূপকথা কিছু না বসে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, এরপর অন্যটা গায়ে জড়িয়ে নিয়ে নিচে চলে গেল। কে থেকে ফারুক সাহেব টিভিতে খবর দেখছেন আর আয়শা বেগম ফোনে কারোর সাথে কথা বলছেন। আশপাশে কোথাও উৎসকে দেখতে না পেরে রূপকথাকে দেখে আয়শা বেগম ডেকে নিজের কাছে বসলেন, এরপর জিজ্ঞাসা করলো, উৎস কোথায় গেছে? রূপকথা বললো, আমি তো জানি না। আয়শা বেগম বলল, তোমার স্বামী অথচ তুমি জানো না কোথায় গেছে? এটা কোনো কথা হলো? রূপকথা চুপ হয়ে গেল। সত্যি তো, তার তো জিজ্ঞাসা করা উচিত ছিল উৎস কোথায় গেছে। রূপকথা বলল, উনি তো সবসময় ফোন নিয়ে বের হন, আপনি বরং ওনাকে একটা কল দিয়ে দেখুন। আয়শা বেগম চিন্তিত হয়ে বলে, দিয়েছি, ধরেনি। রূপকথা এবার চিন্তা হতে লাগলো, ভাবলো লোকটা কোথায় গেল। আয়শা বেগম একের পর এক কল দিয়ে যাচ্ছেন, যা দেখে ফারুক সাহেব বললেন, আয়শা এত টেনশন করছে কেন, দেখবে একটু পর উৎস ঠিকই চলে আসবে। আয়শা বেগম বললেন, তুমি কি বুঝবে আমার মায়ের মন? আয়শা বেগমের পাশে এসে রূপকথা চিন্তায় দাঁত দিয়ে নখ খাটতে লাগলো। এভাবে দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেল। এরপর উৎসর বাসায় ফেরার নাম নেই। এরপর রূপকথা চিন্তা আরও বেড়ে গেল, মনে মনে নিজেকে দোষী ভাবতে লাগলো। রূপকথা এই কয়দিনে বুঝে গেছে আয়শা বেগম আর ফারুক সাহেব দুজনে হাই প্রেশার রুগী, একদিন রাত জাগতে পারে না। তাই রূপকথা দুজনকে বলল, আপনারা দুজন হাই প্রেশার রুগী, আপনাদের রাত জাগলে ক্ষতি হবে, তাই প্লিজ ডিনার করে শুয়ে পড়ুন, চিন্তা করতে হবে না, উনি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। রূপকথার কথা শুনে দুজনে খুশি হলো। রূপকথা যে এই কয়দিনে তাদের কথা ভাবতে শুরু করছে, এটা তাদের জন্য অনেক। তারপর সেসব বাদ দিয়ে আয়শা বেগম বলল, উৎস আসুক। রূপকথা শুনল না, সার্ভেন্টদের বলল টেবিলে খাবার আনুন। এমন সময় উপর থেকে উদয় নেমে এলো। মাকে জিজ্ঞেস করলো, আজকে রাতে কি ভাত খাওয়াবেন না? আয়শা বেগম বলল, আমি তোকে ধরে রেখেছি, তোকে তোর খাওয়া হলে তুই খাবি, আমি খাওয়ানোর কে? উদয় কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এরপর বাবাকে জিজ্ঞাসা করলো, তুমি খাবে না? ফারুক সাহেব বললো, তোমার খাও, তুমি খাও, আমি উৎস ফেলে খাবো। তো উদয় বলল, তোমাদের নাটকের শেষ নেই, ও কি বাচ্চা? কেউ উদয়ের কথা পাত্তা দিল না। রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে জোর করে খেতে বসিয়ে দিল। তারা রূপকথার সঙ্গে না পেরে গিয়ে বসলো। তারপর দুজনে খাওয়া শেষ করে তো দুজনে জোর করে রুমে পাঠিয়ে দিল। রুমে যাওয়ার আগে আয়েশা বেগম বারবার বলল, উৎস আসলে আমাকে ডেকে দিও। রূপকথা বলল, ঠিক আছে, ডাকবো। এখন রুমে গিয়ে শুয়ে পড়ুন। রাত তখন 1টা ছুঁই ছুঁই। রূপকথা লিভিং রুমে সোফায় বসে অপেক্ষা করছে। উৎসর এখনও আসার নাম নেই। চিন্তায় রূপকথার ঘুম উড়ে গেল। অন্যদিন হলে এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো মেয়েটা, তবে আজকের চিত্রটা ভিন্ন। রূপকথা সোফায় বসে উৎসর কথা ভাবছিল, এমন সময় মেইন ডোর খোলার শব্দ হলো। রূপকথা তড়িঘড়ি করে গিয়ে দেখে উৎস এসেছে। রূপকথা এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে উৎস অবাক হলো। দরজা লাগিয়ে জিজ্ঞাসা করলো, তুমি ঘুমাওনি? রূপকথা বলে, হ্যাঁ, এই তো চোখ মেলে দাঁড়াই দাঁড়িয়ে কথা বলতে বলতে ঘুমাচ্ছি। তা বলছে, আজকে বাসায় আসলেন কেন? সন্ধ্যা থেকে যেখানেই ছিলেন সেখানেই থাকতে পারতেন। উৎস বাসার ভিতরে ঢুকতে ঢুকতে বলল, যেখানেই ছিলাম, যে কাজে ছিলাম সেই কাজ শেষ, তাই নিরে ফিরে এলাম। রূপকথা বলল, কোথায় যাচ্ছেন? সন্ধ্যা থেকে কোথাও ছিলেন না, এর উত্তর দিয়ে যান। উৎস বলল, একটা কাজে ছিলাম। রূপকথা বলল, কী কাজ? উৎস রূপকথার প্রশ্নটা পুরোপুরি উপেক্ষা করে জিজ্ঞাসা করলো, রাতে খেয়েছো তুমি? রূপকথা বলল, আমার উত্তর এটা না। উৎস লিভিং রুমের সোফায় গিয়ে বসলো। জিজ্ঞাসা করলো, এখনো ঘুমায়নি কেন? রূপকথা বলল, প্রশ্নের উত্তর প্রশ্ন হয়, উত্তর হয় না, উত্তর হয়। কোথায় গিয়েছিলেন সেটা বলুন, আমাকে না বললে আমি কিন্তু আপনার মাকে ডাকবো। উৎস বলল, তুমি আসলে একটা নাছোড়বান্দা। রূপকথা বলল, ঠিক আছে, আপনার মাকে ডাকছি। এটা বলে রূপকথা আয়েশা বেগমের রুমে দিকে হাঁটা দিল। উৎস তাড়াতাড়ি করে রূপকথার সামনে গিয়ে দাঁড়ায়, বলল, আমাদের বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। রূপকথা জানতো না যে উৎসদের বৃদ্ধাশ্রমে আছে। রূপকথা জিজ্ঞাসা করলো, এত রাতে হঠাৎ? উৎস বলে, বৃদ্ধাশ্রমে যিনি দেখাশোনা করেন তার ওয়াইফ ওয়াশরুমে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছিল, ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। রূপকথা বলল, কথাটা ফোন করে তো বলে যাওয়া যেতে পারে, আপনার মা কতবার কল দিয়েছে, ধরেনি কেন? উৎস বলল, ফোনটা সাইলেন্ট ছিল আর ফোন আমার কাছে ছিল না। রূপকথা জিজ্ঞাসা করলো, ফোন কার কাছে ছিল? উৎস বলল, নার্সের কাছে। রূপকথা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে কি?
আপনার ফোন নার্সের কাছে কেন? রূপকথা বলল, যার মাথা ফাটিয়ে গেছিল তার রক্তের প্রয়োজন ছিল। রূপকথা বলল, রক্তের সাথে আপনার ফোন নার্সের কাছে থাকার কি সম্পর্ক? উৎস বলল, কারণ রক্ত আমি দিয়েছি। রূপকথা বলল, আচ্ছা। উৎস বলল, এবার হয়েছে শান্তি? রূপকথা বলল, খুব। উৎস জিজ্ঞাসা করলো, রাতে খেয়েছো? রূপকথা বলল, না। আপনি তো মনে হয় খাননি। উৎস বলল, সার্ভেন্টকে ডেকে বলো খাবার গরম করে টেবিলে এনে রাখতে, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে উৎস চলে যায়। রূপকথা সার্ভেন্টের ডাক থেকে আবার থেমে গেল, ভাবলো এখন ডাকাটা ঠিক হবে না। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে, থাক, তার থেকে আমি গরম করছি। এরপর রূপকথা ধীরে ধীরে নিজে সব খাবার গরম করে টেবিলে রাখলো। একটা চেয়ার টেনে এনে উৎসর সামনে অপেক্ষা করতে লাগলো। প্রায় আধ ঘন্টা মাথায় উৎস নিচে আসলো। রূপকথা জিজ্ঞাসা করলো, এতক্ষণ কি করছিলেন? উৎস একটা চেয়ার টেনে বলল, হাসপাতাল থেকে এসেছে, স্নান না নিলে কেমন যেন লাগে। রূপকথা আর কিছু না বলে উৎসর প্লেটে খাবার তুলে দিল। এরপর নিজেও খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতে উৎস বলল, প্লেট বাটিগুলো কিচেনে রেখে দাও, সকালে সার্ভেন্ট ধুয়ে দিবে। রূপকথা কিচেনে উৎসের কথা মতো প্লেট বাটিগুলো কিচেনে রেখে আসলো। উৎস বলল, নাও এবার ঘুমাতে চলো, সকাল 10টা থেকে ক্লাস আছে তোমার। রূপকথা বলল, কালকে ক্লাস করব না, এতক্ষণ ঘুমাতে যাচ্ছি, উঠবো কতক্ষণ? উৎস কিছু না বলে রুমে চলে গেল। পিছন পিছন রূপকথা গেল। উৎস রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে আলো নিভে উৎসর পাশে শুয়ে পড়ল। দুজনে কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে গেল। সকাল 9টা। জগিং শেষ করে বাসায় ফিরে দেখে রূপকথা এখনও ঘুমাচ্ছে। উৎস প্রতিদিনের মতো রূপকথাকে জামাকাপড় ঠিক করে ডাকলো। তাকে উঠতে বলে উৎস ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। উৎস ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে দেখে রূপকথা এখনও ওঠেনি। উৎস একটু ঝুঁকে জোরে জোরে ডাকতে লাগলো, রূপকথা উঠো। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা উঠে বসলো। উৎসর দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে? আপনি পেঁচা হয়ে ষাঁড়ের মতো এমন চেঁচাচ্ছেন কেন? উৎস বলল, 10টা ক্লাস আছে, উঠো, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রূপকথা হাই তুলতে তুলতে বলল, কালকে রাতেই না বললাম আজকে ক্লাসে যাব না? উৎস বলল, 1 থেকে 3 করবো, এর মধ্যে যদি ফ্রেশ হতে না দেখি তাহলে দেখো কী করি। রূপকথা বলে, কী করবেন? উৎস হাতে পানির মগটা নিয়ে বলল, কী করবো দেখবে? রূপকথা তড়িঘড়ি বলল, আরে আজব তো, যাচ্ছি। উৎস বলল, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব, প্লিজ তাড়াতাড়ি তৈরি রেড করো। রূপকথা বলল, আমার কলেজের ইউনিফর্ম, ব্যাগ এসব কিছুই নেই। উৎস বলল, ওয়ার্ড্রপের পাশের নিচে দেখো একটা শপিং ব্যাগ আছে, শপিং ব্যাগগুলোতে তোমার যা যা আছে সব আছে, নাও এবার উঠে তৈরি হয়ে আমাকে উদ্ধার করো। রূপকথা নীরবে কিছুক্ষণ উৎসের দিকে তাকিয়ে রইল, ভাবলো এই লোকের এত কিছু কখন নিয়ে আসলো। এরপর আস্তে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল। উৎস ততক্ষণে রেডি হয়ে ব্লেজারটা নিয়ে নিচে এসে দাঁড়ালো। ডাইনিং টেবিলে উৎসকে দেখে আয়েশা বেগম জিজ্ঞেস করলে, কাল রাতে এতক্ষণ কোথায় ছিলে? উৎস একটা চেয়ার টেনে বসে বলল, শান্তিনিবাসে মান্নান চাচার ওয়াইফ পা পিছলে ওয়াশরুমে পড়ে মাথা ফাটিয়ে ফেলছে, ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। ফারুক সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার মা বারবার কল দিচ্ছিল, ধরলে না কেন? উৎস বলল, ফোন সাইলেন্ট ছিল। রক্তদানের কথাটা চেপে গেল উৎস। আয়েশা বেগম জিজ্ঞাসা করলো, রূপকথা কোথায়, ডাকুনি? উৎস বলে, রেডি হয়ে আসছে। আয়েশা বেগম জিজ্ঞাসা করলো, ও কোথায় যাবে? উৎস বলে, সকাল 10টায় ওর ক্লাস আছে। আয়েশা বেগম বললে, সে কি কালকেই তো কলেজে ভর্তি হলো, আজকে থেকে জয়েন করবে? উৎস কিছু বলল না। একজন সার্ভেন্ট এসে নাস্তা দিতেই সে আপন মনে নাস্তা লাগলো। উৎস সকাল থেকে ডিম, দুধ, ওটস, স্মুদি এসব খায়। এছাড়া সারাদিন এসে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার চেষ্টা করে। রূপকথার কাঁধে ব্যাগ ঝুলি নিয়ে নামলো। টেবিলের কাছাকাছি এসে রূপকথা সবার উদ্দেশ্যে বলে, গুড মর্নিং। রূপকথার গলার আওয়াজ শুনে উৎস সেদিকে তাকালো। রূপকথার দিকে তাকাতে উৎসর চোখ জোড়া থমকে গেল। রূপকথার পরনে সাদা 3 পিস, সাদা পায়জামা, সাদা বেল্ট, ক্রস বেল্ট, সাদা অ্যাপ্রন, সাদা হিজাব, সাদা স্নিকার। গায়ের রঙের সাথে ইউনিফর্মের কালারটা ম্যাচিং হয়েছে। দেখে মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে একটা স্নিগ্ধ শুদ্ধ পরি নেমে এসেছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল রূপকথা। উৎস বড়দের সামনে এভাবে তার দিকে তাকিয়েছে দেখে সত্যি রূপকথার লজ্জা লাগছে। উৎস এভাবে তাকিয়ে থাকা চোখ এড়ায়নি কেন। ফারুক সাহেব বলল, বাবা উৎস, আগে খেয়ে নাও, তারপর মন ভরে বউকে দেখো। বাবার কথা উৎসর হুঁশ ফিরল, তবে কোনো প্রতি উত্তর করলো না। অন্যদিকে ফারুক সাহেবের কথা শুনে উৎস তো রূপকথা তো লজ্জায় মাটিতে নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। আয়েশা বেগম অনেক কষ্টে হাসি আটকে রূপকথাকে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার খাওয়া শুরু করো। বের হতে তো 10টা থেকে
না ক্লাস? রূপকথা মাথা নাড়িয়ে খাওয়া শুরু করলো। উৎস খাওয়া শেষ হতে রূপকথাকে তাড়া দিয়ে বললো, তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে আসো, আমি গাড়ি বের করছি। এবার বাবার উদ্দেশ্যে বলল, দুপুর 12টা থেকে রয়্যাল গ্রুপের সঙ্গে মিটিং আছে, আপনাকে মেইল করা হয়েছে, পারলে একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন। ফারুক সাহেব বললেন, 11টার দিকে আমি অফিসে এসেছি। উৎস বলল, ঠিক আছে। জাওয়াদ সাহেবের বয়স হওয়াতে তিনি আর আগের মতো প্রতিদিন অফিস যেতে পারে না। উৎস সব কিছু দেখাশোনা করে, তবে গুরুত্বপূর্ণ কোনো মিটিং থাকলে অফিস থেকে তাকে মেল পাঠানো হয়। এটা বলে তিনি যেমন উপস্থিত থাকার কথা বললেন, এই যেমন আজকে উৎসদের অফিস থেকে মিটিং আছে রয়্যাল গ্রুপের সঙ্গে। রূপকথা যতটুকু পেরেছে শ্বশুর থেকে বিদায় নিয়ে ছুটল উৎসের কাছে। উৎস ততক্ষণে গাড়ি গ্যারেজ থেকে বের করে অপেক্ষা করছে তার জন্য। রূপকথা উঠতে উৎস জিজ্ঞাসা করলো, এতক্ষণ লাগে আসতে? কি করছিলে এতক্ষণ? রূপকথা ব্যাগটা পেছনের সিটে রেখে হাসি মুখে বলল, ঘোড়ার ডিম দিচ্ছিল, সেটাই দেখছিলাম এতক্ষণ। উৎস আর কিছু না বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো, আর আশেপাশের সিটে রূপকথা বসছে। উৎস বলল, সিট বেল্টটা লাগিয়ে নাও। রূপকথা উৎসর কথা মতো সিট বেল্ট লাগিয়ে নিল। উৎস গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেওয়ার কয়েক মিনিট পর এসিটা বন্ধ করে পাশে গ্লাস নামিয়ে দিল। রূপকথার কার্যকলাপ দেখে উৎস কিছু বলল না, যেটা দেখে রূপকথা ভীষণ অবাক। যে উৎসর বাড়ির ঝাড়ি খাওয়ার জন্য এক প্রকার তৈরি করছে। রূপকথা ভাবলো, লোকটা আজকে হঠাৎ এত ভালো হয়ে গেল কীভাবে? উৎস রূপকথাকে খোঁচা দিয়ে বলে, দেখো আবার ক্লাসের মাঝে ঘুমিয়ে পড়ো না যেন। রূপকথা বলল, এমনভাবে বলছেন যেন আমি সারাদিন যেখানে সেখানে ঘুমাই। উৎস কিছু বলল না, সে জানে এই মেয়ের সঙ্গে পারা যাবে না। কলেজের সামনে এসে উৎস গাড়ি থেকে নামলো। রূপকথা পিছনের সিট থেকে ব্যাগটা নিয়ে বলল, আমি বাসায় যাব কীভাবে? উৎস বলে, ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দিব, তুমি আগ বাড়িয়ে একা কিছু করতে যেও না। রূপকথা বলল, ঠিক আছে। রূপকথা গাড়ি থেকে নেমে যাচ্ছিল, এমন সময় উৎস বলে, দাঁড়াও। এরপর ওয়ালেট থেকে 1000 টাকার একটা নোট বের করে রূপকথার দিকে বাড়িয়ে দিল। বলল, টাকাটা রাখো, খিদে রাখলে ক্লাস ফাঁকে বেরিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিল। রূপকথা নিতে চাইল না, বলল, টাকা লাগবে না। উৎস বলল, না লাগলেও নিজের কাছে রাখো। রূপকথা নিতে না চাইলেও উৎস জোরাজোরিতে নিতে হলো। রূপকথা আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে বের হয়ে সোজা গেটের ভিতরে ঢুকে গেল। রূপকথা চোখের আড়াল হতে উৎস চলে গেল অফিসে। রূপকথা একটা ছেলেকে জিজ্ঞেস করলো, ভাইয়া ফার্স্ট ইয়ারের ক্লাস কোন দিকে? ছেলেটা জিজ্ঞেস করলো, কোন গ্রুপ? রূপকথা বললো, আর্টস। ছেলেটা জিজ্ঞাসা করলো, নতুন ভর্তি হয়েছে? রূপকথা বললো, নতুন ভর্তি না হলে আপনাকে জিজ্ঞাসা করতেছি ফার্স্ট ইয়ার রুম কোনটা? রূপকথার এমন কথা শুনে অবাক হলো ছেলেটা। বললো, এসো আমার সঙ্গে। নতুন ক্যাম্পাস কিছু চেনে না রূপকথা, তাই ছেলেটার পিছন পিছন হাঁটতো। একটু হাঁটার পর ছেলেটা রূপকথাকে নিয়ে একটা ক্লাসরুমে ঢুকলো। এরপর একটা মেয়েকে রেখে বলল, ওহাদি এদিকে আয়, শোন। ও ওহাই এসে বলল, জি ভাইয়া বলো। তুর্য বলল, মেয়েটাকে তোর পাশে বসা, এখনকার কিছু চেনে না। ওহাই একবার রূপকথা দিয়ে তাকিয়ে তুর্যকে জিজ্ঞেস করল, কে ভাই? তুর্য কোনো উত্তর দিল না, যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। তুর্য যেতে ওহাই রূপকথাকে বলল, হাই আমি ওহাই, কী নাম তোমার? রূপকথা হেসে বলল, রূপকথা। ওহাই বলল, সুইট নেম, এসো আমার পাশে বসবে চলো। এরপর ওহাই রূপকথাকে নিয়ে নিজের সিটে চলে যায়। পাশাপাশি বসে আছে দুজন। ওহাই জিজ্ঞেস করলো, আমার ভাইয়া তোমাকে কীভাবে চিনি বুঝলাম না। রূপকথা বলে, আমি যার সঙ্গে ক্লাসরুমে আসি উনি তোমার ভাইয়া হয়? ওয়াহি বলে, হ্যাঁ, ওর নাম তুর্য, এখানে অনার্স 4th বর্ষরে পড়ে। রূপকথা এবার প্রথম থেকে ক্লাসরুমে আসা পর্যন্ত সবটা বললো। ওয়াহি বলল, তুমি মেবি আগে অন্য কলেজে ছিলে, এখানে ট্রান্সফার হলে? সে বিবাহিত? কথাটা পুরোপুরি চেপে গেল। রূপকথা বলল, এমনি। তোমার বাসা কোথায়? ওয়াহি বলল, গুলশান। তোমার? রূপকথা বলল, বাড়িধারা। এর মধ্যে ক্লাসে একজন ম্যাম চলে আসলো। রূপকথা আর ওয়াহি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে শেষ করলো, তবে ফাঁকে ফাঁকে অনেক গল্প করছিল। ওয়াহির সঙ্গে পরিচয় হয়ে রূপকথা খুশি হয়ে। কলেজ ছুটির পর ওয়াহি জিজ্ঞেস করলো, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? রূপকথা বলে, না, হোয়াটসঅ্যাপ আছে। ওয়াহি বলে, তাহলে নাম্বারটা নাও, আমি বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব। রূপকথা কল দিল। এরপর দুজনে কলেজ থেকে বের হয়েছিল। রূপকথা গেটের কাছে আসতে তার সামনে একজন ড্রাইভার এসে বলল, ম্যাম, স্যার গাড়ি পাঠিয়েছে। ওয়াহি রূপকথাকে জিজ্ঞাসা করলো, তুমি গাড়িতে আসা যাওয়া করো? রূপকথা ওয়াহির এই কথা উত্তর দিল না, বলল, আচ্ছা যাই তাহলে, বাসায় গিয়ে মেসেজ দিও। এটা বলে রূপকথা গাড়িতে উঠে বসলো। এরপর ওয়াহি রিক্সার জন্য দাঁড়িয়ে রইল। এমন সময় তুর্য এসে বলল, বাইকে ওঠ। ওয়াহি বাইকের পিছনে উঠে বসলো। এরপর জিজ্ঞাসা করলো, তুমি না বাসায় চলে গেছিলে, আবার কেন এসেছিলো? তুর্য বলল, তোকে নিতে এসেছি। রূপকথা আসতে দেখে আয়েশা বেগম লিভিং রুমে ফোন দেখছিল। রূপকথাকে দেখে তার দিকে তাকিয়ে বলে, এসে গেছো তুমি? রূপকথা হেসে বলে, জি।
আয়েশা বেগম জিজ্ঞাসা করলো, ক্লাস কেমন রাখলো? রূপকথা বলল, ভালোই, তবে ফুল ক্লাস করা ছাড়া বের হতে দেয় না। আয়েশা বেগম বলল, এটা তো ভালো। আচ্ছা যাও, একটু জিরিয়ে নাও, শাওয়ার নিয়ে নাও, দুজনে একসাথে লাঞ্চ করব। রূপকথা আয়েশা বেগমের সঙ্গে কথা বলে রুমে যাচ্ছিল, এমন সময় একজন সার্ভেন্ট তার হাতে এক গ্লাস শরবত দিয়ে বলল, ম্যাম এটা খেয়ে নিন, ভালো লাগবে। রূপকথা শরবতটা খেয়ে রুমে চলে আসলো। এই টাইমে উৎস সরসার বাসায় নেই, আজকে ফারুক সাহেবও নেই। তাদের জন্য ড্রাইভার দিয়ে লাঞ্চ পাঠিয়ে দেওয়া হয়েছে। রূপকথা ব্যাগটা টেবিলে রেখে বেল্টগুলো বিছানায় রাখলো, এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিল। ঝটপট শাওয়ার নিয়ে চুলে টাওয়াল পেঁচিয়ে গলায় ওড়নাটা ঝুলিয়ে নিচে চলে গেল রূপকথা। রূপকথাকে থেকে সার্ভেন্ট টেবিলে খাবার এনে রাখলো। আয়েশা বেগম রুমে ছিলেন। রূপকথা গিয়ে ডেকে আনলো, এরপর দুজনে বসে লাঞ্চ করলো। রূপকথা লাঞ্চ শেষে রুমে এসে বিছানায় গা হেলে দিল, শরীর ভীষণ ক্লান্ত লাগছে। শোয়ার কিছুক্ষণের মধ্যে চোখ লেগে আসলো। সন্ধ্যা 7টা। উৎস বাসায় আসলো। রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার। উৎস রুমের লাইট জ্বালাতে দেখে প্রতিদিনের মতো একই দৃশ্য। উল্টোপাল্টা হয়ে ঘুমিয়েছে রূপকথা। পুরো বিছানা জুড়ে তার কলেজের ড্রেস। উৎস গা থেকে ব্লেজারটা খুলে রুমে সিঙ্গেল আলনাতে রাখলো, এরপর রূপকথার জামা ঠিক করে দিয়ে ডাকলো তাকে। কয়েকবার ডাকার পর রূপকথা ঘুম ঘুম চোখে তাকে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে? উৎস বলল, 7টা বাজে। রূপকথা ও আচ্ছা বলে আবার চোখ বন্ধ করে নিল। উৎস বলল, মাথা থেকে তো টাওয়ালটাও খুলেনি এখনো। রূপকথা কিছু বলল না, হয়তো উৎসর কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি। উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে রইল, তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনও ওঠেনি। উৎস এবার বাঁকা হাসে পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল, এরপর হাতে এক চোষ পানি নিয়ে রূপকথার মুখে ছুঁড়ে মারল। হঠাৎ মুখে পানি পড়তে রূপকথা তড়িঘড়ি করে উঠে বসলো, এরপর ওড়নাটা মুখ মুছতে মুছতে তেজি গন্ধ, আসব, সবসময় এমন ফাজলামি ভালো লাগে না। উৎস গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে? রূপকথা বলল, আমি কিভাবে জানবো কয়টা বাজে? উৎস বলল, 7টা বাজে। আজকে না ক্লাস করছে? রূপকথা বলল, হ্যাঁ। উৎস ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তো পড়ালেখা নেই? এতক্ষণ পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছ? রূপকথা বলল, তাই বলে আপনি আমার সঙ্গে এভাবে করবেন? উৎস বলল, কীভাবে বলছি? কাল থেকে বিকেল 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাবে। আজকে তোমার প্রাইভেট টিউটর আসার কথা থাকলে কিছু সমস্যার জন্য আসতে পারেনি, কাল থেকে শিওর আসবে। রূপকথা কিছু বলল না। উৎস বলল, ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসো, আমাকে যেন আর কোনো বলতে না হয়। কথাটা বলে উৎস নিচে চলে গেল। রূপকথা কিছুক্ষণ চুপচাপ ওভাবে বসে থাকলো, এরপর মোবাইল হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। রূপকথা বুঝে গেল এটা ওয়াহি। মেসেজের রিপ্লাই দিয়ে রূপকথা ফ্রেশ রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দেখে রূপকথা মাথা থেকে টাওয়ালটা খুলে বিছানায় রাখলো, এরপর নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই অলরেডি নাস্তা করা স্টার্ট করে দিয়েছে। রূপকথা গিয়ে উৎসের পাশের চেয়ারে বসলো। তাকে দেখে ফারুক সাহেব হাসি মুখে বললেন, কলেজে ফার্স্ট ডে কেমন কাটলো? রূপকথা হাসি মুখে বলল, জি ভালো কেটেছে। রূপকথাকে দেখলো আজকে টেবিলে উদয় আছে। ছেলেটা রূপকথাকে কথার একদম সহ্য হয় না। ছেলেটা কেমন যেন খাইয়ে ফেলুম লুকিয়ে তাকায় তার দিকে। রূপকথা নাস্তা করে রুমে গেল। রূপকথা যাওয়ার পর উৎস উদয়কে জিজ্ঞাসা করলো, এভাবে আর কতদিন? উদয় কোনো উত্তর দিল না। উৎস জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করছি? এরপর উদয় কিছু বলল না। সে উৎসকে পুরোপুরি ইগনোর করছে। উৎস এবার দাঁড়িয়ে পড়লো, টেবিল থেকে জোরে থাবা দিয়ে চিৎকার করলে, স্পিক আউট! এভাবে বসে বসে আর কতদিন বাপের অন্ন ধ্বংস করবে? কথাটা উদয়ের গায়ে লাগলো, তাই এবার মুখ খুলল, বলল, আমি তোমাদের সঙ্গে কথা বলতে আগ্রহী নেই, নিজের মতো থাকো না প্লিজ। কেন বেকার বেকার আমাকে বিরক্ত করছো? আর ভুলে যেও না, এটা কিন্তু আমারও বাসা। অশু বলল, ছোটবেলায় যে শাসনটা করতে পারিনি সেটা এখন থেকে করব। এই মুহূর্তে মনে গেঁথে নেই, গাল তোর কিন্তু পায়ের জুতো কিন্তু আমার। উদয় রেগে মেগে উঠে বাসা থেকে বের হয়ে গেল। এই মুহূর্তে সব থেকে বেশি রাগ হয় রূপকথার উপর। মেয়েটা তার জীবন তছনছ করে দিল। উদয় মনে মনে কঠিন প্রতিজ্ঞা করল, রূপকথাকে সে শান্তিতে থাকতে দেবে না। রূপকথার জীবন সে নরক বানিয়েছে। উদয়ের ধারণা রূপকথার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে উৎসব পাল্টে গেছে। দেখা যায় ইদানিং তার ব্যাপারে একটু বেশিই মাথা ঘামাচ্ছে। উঠে চলে গেল। বাকি বসে ফারুক সাহেব আর আয়েশা বেগম। ফারুক সাহেব বলল, আয়েশা, এই ছেলের ভবিষ্যৎ কী হবে? আয়েশা বেগম চোখের জলের কোনাটুকু মুছে বলল, ওর ভবিষ্যৎ কী হবে জানি না, তবে এটুকু বেশ বুঝতে পারছি বাবা মা হিসেবে ব্যর্থ। সবাই বলতো বড়টাকে কড়া শাসনে বড় করেছি বলে ছেলেটা এমন অগম্ভীর অসামাজিক টাইপ হয়েছে, তাই ছোটটাকে একটু খোলামেলাভাবে বড় করলাম। অথচ দেখুন, হওয়ার বদলে হয়েছে একটা কুলাঙ্গার। চাইলে কি আর কি হলো?
ফারুক সাহেব বললেন, কিছু বলছে না, চুপচাপ বসে আছে। তার স্ত্রীর কথাগুলো কোনোটাই ভুল না, আসলে ঠিক এমনটাই হয়েছে। উৎস রুমে এসে দেখে রূপকথা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। উৎস গিয়ে রূপকথার হাত থেকে মোবাইল নিয়ে নিলেন। 11টার পর মোবাইল পাবে। রূপকথা বিছানা থেকে নেমে বলল, একটু পর আমি এমনিতেই দিয়ে দিতাম, আপনি এভাবে ছিনতাইকারীর মতো হাত থেকে মোবাইলটা ছিনিয়ে না নিলেও পারতেন। উৎস বলল, পড়তে বসার আগে বিছানাটা ঠিক কর। কী হাল করছে বিছানাটা? রূপকথা বিছানার দিকে তাকিয়ে দেখলো পুরো বিছানা জুড়ে তার জিনিস, কিন্তু তার এখন বিছানা গুছাতে মন চাইল না। উৎস বলল, একজন সার্ভেন্টকে রেখে দিচ্ছি, উনি এসে ঠিক করে দেবেন। উৎস বলল, নিজের কাজ নিজে করতে শিখো, সব কিছু সার্ভেন্টকে দিয়ে করাতে হবে কেন? রূপকথা বলল, আমার কাজ করতে ভালো লাগে না। উৎস গম্ভীর মুখে বলল, 5 মিনিটের মধ্যে বিছানা গুছিয়ে সুন্দর করে টেবিলে বসে পড়তে বসবে। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ বিছানা ঠিক করে সুন্দর মতো পড়তে বসলো। উৎস ল্যাপটপে আরও কিছু ফাইল নিয়ে স্টাডি করছিল। উৎস স্টাডি রুমে এসে ফাইল দেখার পর কিছুক্ষণ পর সিসিটিভিতে রূপকথাকে দেখলো পড়তে বসে মেয়েটা ভণ্ডামি করছে না তো, মন দিয়ে পড়ছে। যা দেখে উৎস খুশি হলো। উৎস চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, মেয়েটা সব স্বপ্ন অচিরে পূরণ হোক। রাত 10টায় উৎস রুমে আসলো। রূপকথা হোমওয়ার্ক করছে। উৎসকে দেখে বলল, কলেজের নামক কি একটা কিন্ডারগার্টেনে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছেন আমাকে। প্রতিদিন হোমওয়ার্ক থাকে, একদিন হোমওয়ার্ক না দেখালে নাকি কান ধরে দাঁড় করে রেখে উৎস বলল, জানি, তাই তো বারবার বলছি ভালো মতো পড়ালেখা করো। রূপকথা বললো, আমার ফোনটা দিন। উৎস জিজ্ঞাসা করলো, হোমওয়ার্ক শেষ? রূপকথা বললো, আর একটু আছে। উৎস বললো, শেষ করো। রূপকথা বললো, আরে দিয়ে দিন না, এমন করছেন কেন? উৎস বললো, এখন তোমার হাতে ফোন দিলে তুমি বাকি হোমওয়ার্কটুকু শেষ করবে না, তাই বলছি আগে পুরোটা শেষ করো। রূপকথা বললো, আমি শিওর আপনি টিচার হলে আপনার সব স্টুডেন্টের আদু ভাই হতো। উষু কোনো উত্তর দিল না, বিছানায় আতশোয়া হয়ে হেলান দিয়ে বসে মোবাইল টিপতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রূপকথা হোমওয়ার্ক শেষ করে উষুর কাছে দিয়ে বলল, শেষ, এবার ফোনটা দিন। উষু বলল, সবগুলো শেষ করছো? রূপকথা বলে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ। উষু গম্ভীর মুখে বলল, তোমাকে যেভাবেই হোক তোমার হাজবেন্ডই তো, তুমি বাবা ডাকছো কেন? রূপকথার জিভ কেটে আস্তে করে দুগালে দুটো থাপ্পড় মেরে বলল, ইয়ে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথায় কথায় বলে ফেলছে, আল্লাহ মাফ করুক। এরপর উৎসকে বলল, আপনি তো বেশি বেশি করে আমার মাথা আউলো ঝাউলো করে দেন। উৎস অবিশ্বাস্য ভঙ্গিতে জিজ্ঞাসা করে, সিরিয়াসলি আমি বেশি কথা বলি? রূপকথা বলল, তা নয় তো কি। উৎস বিনা বাক্য চুপচাপ রূপকথার ফোনটা তার হাতে দিয়ে দিল। রূপকথা ফোনটা নিয়ে মাত্র একটু আরাম করে বসছিল, এমন সময় নিচ থেকে একজন সার্ভেন্ট এসে তাদের ডিনারে ডাকলো। সার্ভেন্ট এসে ডেকে উৎস নিচে চলে গেল। কিছুক্ষণ পর রূপকথা গেল। সবার ডিনার শেষ করা শেষ। রূপকথা আসছিল, এমন সময় দেখলো আয়শা বেগম চিন্তিত হয়ে মেইন ডোরের কাছে দাঁড়িয়েছে। রূপকথাকে জিজ্ঞাসা করলো, ঘুমাবেন না? আয়শা বেগম বললেন, উদয়টা সেই সন্ধ্যা থেকে এখনও বাসায় আসেনি, ও আসুক। রূপকথা বলল, চিন্তা করছেন কেন? উনি তো নাকি প্রায় সবসময় বাসার বাইরে থাকেন, আবার মাঝে মধ্যে রাতেও করে নাকি বাসায় আসেন। আয়শা বেগম কিছু বললেন না। রূপকথা আর বেশি ঘাটল না, রুমে এসে আসলো। রুমে এসে দেখে উৎস শুয়ে পড়ছে। রূপকথা জিজ্ঞাসা করলো, আপনার ভাই এমন বেয়াদব কার মতো হয়েছে? উৎস বলে, জানি না। রূপকথা আরও কিছু না বলে ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে লাইট নিভিয়ে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে বিছানায় অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। রাত তখন 2টা চুইচুই। নিচ থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে উৎসর ঘুম ভেঙে গেল। উৎস উঠে বিছানা থেকে নামতে নামতে রূপকথাও ঘুম ভেঙে গেল। উৎস জিজ্ঞাসা করলো, এত চিৎকার চেঁচামেচি কে করছে? উৎস বলল, উদয়ের গলা মনে হচ্ছে, বুঝতে পারছি না, নিচে গিয়ে দেখে আসি। রূপকথা বললে, আমিও যাব। উৎস কিছু না বলে হাঁটা ধরলো। রূপকথা উৎসের পিছন পিছন যেতে লাগলো। দুজনের নিচে গিয়ে দেখে উদয়, ফারুক, আয়েশা বেগম, সার্ভেন্ট সবাই উপস্থিত। উৎস জিজ্ঞাসা করল, কী সমস্যা, এত চেঁচামেচি কেন? উদয় ছাড়া বাকিদের কারো কোনো সারা শব্দ নেই। উদয় ঢুলতে ঢুলতে রূপকথা আর উৎসর সামনে এসে দাঁড়ালো। এরপর হাসতে হাসতে বলল, এই মাঝরাতে সবাই মিলে তোমাদের রোমান্স বিগড়ে ব্যাঘাত ঘটালাম, খুবই কষ্ট হচ্ছে না? উদয়ের মুখ থেকে কিসের যেন বিশ্রী একটা গন্ধ আসছে। তার অবস্থা দেখে রূপকথার ভয়ে উৎসের ডান হাতের কনুই ধরল। উৎস গম্ভীর মুখে তাকালো, মুখ সামলে কথা বল। উদয় উৎসের কথায় পাত্তা না দিয়ে রূপকথাকে জিজ্ঞাসা করলো, তোমার চিনি বাবা রাতে সুখ দিতে পারে? না দিতে পারলে সমস্যা নেই, আমার কাছে আসতে পারো, আমি কিছু মনে করব না। উদয়ের কথা শুনে উপস্থিত সবার গা ঘিনঘিন করতে লাগলো। উৎস রাগে হাত মুষ্টিবদ্ধ করে
চোখ বন্ধ করে নিল। উদয় এবার রূপকথাকে তাচ্ছিল্য করে বলল, তোমার মতো বাজাইরা রাস্তার লোভী মেয়েদের আমি খুব ভালো করে চিনি। তোমরা যার কাছে টাকা পাও তার সাথে বিছানায় চলে যাও। যেমন আমার ভাইয়ের কে বড়লোক পেয়ে তার কাঁধে চেপে বসছিল। রূপকথার সহ্য হলো না, না চাইতে হাত চালিয়ে দিল উদয়ের গালে। উৎসসহ উপস্থিত সবাই রূপকথায় এমন কাজে অবাক হলো। রূপকথা নিজেও অবাক। উদয়ের গালে হাত দিয়ে গর্জে উঠল, তোর এত বড় সাহস কী করে হয়? তুই রাস্তার নর্তকী হয়ে আমার গায়ে হাত তুলছিস? উদয়ের অন্য গালে এবার উৎস থাপ্পড় মারল। টি শার্টের কলার ধরে বলল, আমার ওয়াইফ সম্পর্কে আর একটা বাজে কথা বললে মেরে তোর গায়ের চামড়া তুলে নেব। উদয় বলল, ১০০ বার বলবো, ১০০০ বার বলবো, তুই দেখি কি করতে পারিস। তোর কত তোর কত হ্যাডাম। রূপকথা এবার রাগে বাম পা থেকে স্পঞ্জের স্যান্ডেলটা খুলে উদয়কে বেধড়ক পেটাতে লাগলো আর বলল, আমি নর্তকী আর তুই? তুই তো একটা কাপুরুষ। একটু আগেই না আমার জামাইয়ের পুরুষত্ব নিয়ে কথা বলছি। তোর পুরুষত্ব ঠিক আছে, বিয়ের আসরকে মেখে ফেলে এসেছিস, তোর বড় বড় কথা লজ্জা করে না? মানুষের বাচ্চা, জানোয়ার কোথাকার। রূপকথার পাগলামি দেখে আয়েশা বেগম এগিয়ে এসলেন, কান্না করতে বললেন, রূপকথা, উদয়কে ছেড়ে দাও, ও নিজের মধ্যে নেই, প্লিজ ওকে ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। উদয়কে মারতে মারতে এক পর্যায়ে রূপকথার চুল খুলে গেল, ঘেমে নেমে একাকার হয়ে গেল মেয়েটা। আয়েশা বেগম বলল, সরে যান প্লিজ, মনে করুন আমি এখন নিজের মধ্যে নেই। আয়েশা বেগম উৎসকে বললেন, উৎস, রূপকথাকে থামাও বাবা, মেয়েটা পাগল হয়ে গেছে, এভাবে মারতে থাকলে তো আমার ছেলেটা মরে যাবে, প্লিজ ওকে থামাও। রূপকথা বলল, জুতোর বাড়ি খেয়ে কেউ মরে না, আপনি শান্ত হন। এভাবে চলতে থাকলো, পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। উৎস বুঝলো এতক্ষণ রূপকথাকে থামানো উচিত ছিল, তাই রূপকথাকে টেনে উদয়ের থেকে দূরে আনলো। রূপকথা বলল, অনেক হয়েছে, এবার শান্ত হ। রূপকথা হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না। উৎস সার্ভেন্টে বলল, কেউ এক গ্লাস পানি নিয়ে আসুন। এক গ্লাস সার্ভেন্ট দ্রুত পানি নিয়ে আসতে উৎস পানির গ্লাসটা হাতে নিয়ে রূপকথাকে পানিটুকু খাইয়ে দেয়। উৎস বলল, প্লিজ শান্ত হ। রূপকথা এবার কান্না করে দিল, বলল, উনি আমাকে সবার সামনে নর্তকী বলছে, অথচ আপনারা কেউ কিছু বললেন না। উৎস বলল, আমাদের কাউকে কিছু বলার সুযোগ দিচ্ছ, তার আগে তো তুমি ঝাঁপিয়ে পড়ছো। রূপকথা কান্না কিছুতেই থামছে না, মেয়েটা কাঁদতে কাঁদতেই আছে। অন্যদিকে উদয় রূপকথার হাতে জুতোর বাড়ি খেয়ে মাথা ঘুরে পড়ে গেছে। আয়েশা বেগম সার্ভেন্টদের সাহায্যে উদয়কে তার রুমে নিয়ে গেল। ফারুক সাহেব রূপকথার পাশে দাঁড়ালেন, এরপর মাথায় হাত বুলিয়ে বললেন, উদয়ের হয়ে আমি সরি বলছি, তুমি প্লিজ কান্না থামা। এভাবে কান্না করলে পরে অসুস্থ হয়ে যাবে, আর তোমার বাবা মাকে কী জবাব দেবো আমরা? রূপকথা কান্না তাও থামছে না, বারবার শুধু উদয়ের কথাগুলো বাজছে। ফারুক সাহেব উৎসকে বলল, উৎস, ওকে নিয়ে রুমে যাও। উৎস বলে, যাচ্ছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ফারুক সাহেব মাথা নাড়িয়ে রুমে চলে গেল। উৎস রূপকথাকে বলল, রুমে চলো। রূপকথা কান্নাকাটি বলল, আমি আর থাকবো না, আমাকে বাসায় দিয়ে আসলুন। উৎস বলল, ঠিক আছে, সকালে দিয়ে আসবো, এখন রুমে চলো। রূপকথা বলল, না, এক্ষুনি। উৎস বলল, মাথায় গ্যাস্ট্রিক উঠছে, এই রাতের বেলা কোথায় দিয়ে আসবো? রূপকথা, ও আচ্ছা, আমার মাথায় গ্যাস্ট্রিক উঠছে। উৎস বলল, তা নয়তো কি? রূপকথা বলল, তাহলে আর কি, আমার মাথাটা তুলে ড্রিল মেশিনে দিয়ে ফুটো করে গ্যাস বের করে দিন। উৎস না চাইতে হেসে বলল, যা করার সকালে করবো, এখন প্লিজ রুমে চলো। রূপকথা আর কিছু না বলতে উৎস রুমে এসে গেল। রুমে আসতে রূপকথা উৎসকে জড়িয়ে ধরে আবার কান্নায় ভেঙে বলল, উনি কীভাবে আমাকে নর্তকী বলল? হঠাৎ রূপকথা এভাবে জড়িয়ে ধরে উৎস থমকে গেল। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে এক হাত দিয়ে রূপকথাকে জড়িয়ে অন্য হাত দিয়ে রূপকথার মাথায় বুলিয়ে দিয়ে বলল, বাদ দাও, হুঁশে ছিল না, হুঁশে থাকলে এসব বলার জীবনেও সাহস পেত না। রূপকথা উৎসর বুক থেকে মাথা তুলে জিজ্ঞাসা করলো, উনি কিছু খেয়েছিলেন? মুখ থেকে কেমন গন্ধ বেরোচ্ছে। উৎস বলল, বাড়ি গিয়েছিল, হয়তো উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে, ওর কথা বাদ দাও। রূপকথা আর কিছু বলল না। এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা উৎসকে ছেড়ে দিল। অনেক রাত হয়েছে, এসো ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে, তোমার ক্লাস আছে, আমারও অফিস আছে। রূপকথা আর কিছু না বলে বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়ল। উৎস লাইট নিভিয়ে শুয়ে পড়ল। শোয়ার সঙ্গে সঙ্গে রূপকথার চোখে ঘুম নেমে এলো। উৎস লক্ষ্য করলো রূপকথা ঘুমের মধ্যে কিছুক্ষণ পর পর বড় বড় নিঃশ্বাসে কেঁপে উঠছে। কিছুক্ষণ পর উৎসও ঘুমিয়ে পড়ল। প্রণয় সুধা প্রথম পর্ব, 7-8 পর্বের গল্পটা হবে। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ দেবো, আর যদি না লাগে, রেসপন্স যদি পাই, না পাই, তাহলে দিব না তেমন। আর পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। আর প্রণয় অমল কাব্যটা শেষ হয়ে যাবে, আর একটা পর্ব।